এই অবেলায় তোমারই আকাশে নীরব আপুষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। কিছুক্ষণ আগে নিজের মামাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে রুদমিলার। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার জীবনে এই পরিবর্তন তাকে যেন বাকরুদ্ধ করে দিয়েছে। কয়েক ঘন্টা আগে রুদমিলা তার বাবা মায়ের সাথে এসেছে তার নানা বাড়ি। তার নানা হঠাৎ স্ট্রোক হয়েছে, তাই পরিবারের সবাই মিলে ঢাকা থেকে এসেছে। মা বাবা ভাই বোনদের পরে রুদমিলার সবচেয়ে প্রিয় মানুষটি হচ্ছে তার নানা ভাই। সে তার নানা ভাইকে অনেক ভালোবাসে। তাই যখন তার নানা ভাই তার কাছে নিজের শেষ ইচ্ছা প্রকাশ করে, তখন রুদমিলা আগ পিছ কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়, যার দরুন তাকে সেই মুহূর্তে বিয়ে করতে হয় নিজের আপন মামাতো ভাইকে, যাকে সে ছোটবেলা থেকে ভাই ছাড়া অন্য কিছু ভাবেনি। আর এখন কিছু সময়ের ব্যবধানেই তার বউ হয়ে গেল সে। ইস, বউ কথাটা ভাবতেই রুদমিলার শরীরে একটা আলাদা শিহরণের সৃষ্টি হলো। সে ভাবছে, আচ্ছা ভাইয়া কি আমাকে তার স্ত্রীর সম্মান দিবে, নাকি সে একান্তই নানা ভাইয়ের অনুরোধে আমাকে বিয়ে করেছে? আচ্ছা, ওনার কি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক ছিল? এরকম নানা ভাবনায় যখন রুদমিলা বিভোর, সেই সময় ঘরে প্রবেশ করলো রক্তিম। সে ঘরে ঢুকেই দরজাটা খট করে লাগিয়ে কাভার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। দরজা লাগানোর শব্দে হুঁশ ফিরল রুদমিলার। রক্তিম ওয়াশরুম থেকে এসে রুদমিলার পাশে বসলো। তাকে বলল, দেখ মিলা, তোকে আমি ছোট বোনের মতোই জানতাম সব সময়। তোর প্রতি আমার সেই রকম কোনো ফিলিংস কোনো দিনই ছিল না। শুধুমাত্র দাদাভাইয়ের অনুরোধে আমি তোকে বিয়ে করেছি। স্বামী স্ত্রীর মতন সহজ সরল দাম্পত্য এখনই আমি তোর সাথে শুরু করতে পারবো না, আমার সময় লাগবে। আই থিঙ্ক তুই আমাকে বুঝবি। একদমই সবগুলো কথা বলে রক্তিম রুদমিলার দিকে তাকালো। দেখলো রুদমিলার মধ্যে কোনো রকম ভাবান্তর নেই, সে আগের মতোই নির্বিকার বসে আছে। কিছুক্ষণ পর রুদমিলা নিজে থেকেই বলল, আমি অপেক্ষা করব সেই দিনের জন্য। এখন অনেক রাত হয়েছে, আপনি ঘুমান। বলে সে পাশের বালিশে শুতে নিলে রক্তিম বাধা দিয়ে বলল, আমি পুরুষ, নিজের উপর নিজে হয়তো কন্ট্রোল রাখতে পারবো না এক খাটে থাকলে, তাই আলাদা শোয়াটাই ভালো। রুদমিলা কিছুই বলল না প্রতি উত্তরে। আস্তে করে খাট থেকে একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। অন্যদিকে রক্তিম বারান্দায় গিয়ে সিগারেটের ধোঁয়ায় নিজের বুক পোড়াচ্ছে। সে যে তার ভালোবাসাকে ভালোবেসেই পেতে চেয়েছিল, কোনো শর্ত সাপেক্ষ নয়। কিন্তু মানুষ যা চায় তা যে সবসময় হয় না, তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে রক্তিম। হ্যাঁ, সে যখন প্রেম ভালোবাসা বুঝতে শিখেছে, তখন থেকেই সে মিলাকে শুধু ভালোবেসে গেছে। কখনোই সে ভালোবাসার কথা মিলাকে জানানো হয়নি রক্তিমের। আর যখন জানাবে ঠিক করেছিল, তখন সব কিছু এলোমেলো হয়ে গেল। আজ থেকে 5 বছর আগে রক্তিম তার মিলাকে ভালোবাসার কথা জানানোর আগেই তার ফুপু রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে সব কিছুই শেষ হয়ে যায় রক্তিম আর রুদমিলার। রক্তিম হাজার চেষ্টা করেও নিজের ভালোবাসার কথা জানাতে পারেনি মিলাকে, আর মিলাও জানাতে পারেনি যে তাকে কেউ এমন পাগলের মতো ভালোবাসে। রক্তিম ভাবছে, আজ এত কাছে পেয়েও সে তার ভালোবাসার কাছে যেতে পারছে না, শুধুমাত্র তার নিজের ভুলের জন্য। যদি সে ওই কাজটা না করত, তাহলে হয়তো আজকের রাতটা অন্যরকম হতো। পরের দিন সকালে রুদমিলা নিজেকে খাটে আবিষ্কার করলো। সে ভাবছে, সে তো নিচে শুয়েছিল, তাহলে খাটে কি করে এলো সে? পাশ থেকে রক্তিম রুদমিলার উদ্দেশ্যে বলল, এত ভাববার কিছু নেই, রাতে জ্বর আসছিল তোর, তাই পাজা কোলা করে তোকে খাটে শুইয়ে দিছি। কিরে মিলা, তোর কি এইটুকু খেয়াল নেই নিজের প্রতি? তোর মনে ছিল না যে ঠান্ডায় তোর জ্বর আসে? আমি না হয় ভুলে গেলাম, কিন্তু তুইও কি ভুলে গেলি নাকি? এখনও তুই আগের মতো বিয়াক্কলি রয়ে গেলি। রক্তিম যখন এইসব কথাগুলো বলছিল, তখন তার সাদা ফর্সা মুখটা একেবারে লাল হয়ে গিয়েছিল। বোঝা যাচ্ছে সে খুবই রাগান্বিত। মুগ্ধ হয়ে দেখতে লাগলো রুদমিলা। এর আগে অনেকবারই সে বনু ভাইকে কাছ থেকে দেখেছে। রক্তিমকে রুদমিলা বনু ভাই বলে ডাকে, কিন্তু
এত খেয়াল করে কখনো মানুষটিকে সে আর এর আগে দেখেনি। দেখলে হয়তো অন্য সব কাজিনদের মতো সেও তার এই বুনো ভাইয়ের প্রেমে পড়ত। এমন শিক্ষিত, নম্র, ভদ্র, মার্জিত, সুদর্শন ছেলেকে কে না চায়? আর সে কিনা না চাইতেও আজ তার বউ হয়ে গেল। ভাবতে অবাক লাগছে রুদ্মিলার। তার মতন অভাগিনেরও এমন ভাগ্য। রক্তিম অনেকক্ষণ ধরেই দেখছে রুদ্মিলা অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আর সে দেখছে তার চঞ্চলাবতীকে। এই সেই চঞ্চলাবতী যার প্রেমে অনেক আগেই কুপকাত হয়েছিল সে, কিন্তু হঠাৎ করে ফুপু মারা যাওয়ায় তার সেই আগের চঞ্চলাবতী হয়ে গেছে একেবারে নিষ্প্রাণ নির্জীব। দস্যি মেয়েটি হয়ে গেল একেবারে শান্তশিষ্ট ঘরকুনো স্বভাবের। তাই তো যখন নিজের ভালোবাসার কথা সে বলতে পারছিল না, সে তখন নিজেকে গড়ে তোলার কাজে নেমে গেল। কারণ তার ভালোবাসাকে পেতে হলে তাকে আগে নিজের পায়ের তলার মাটিকে শক্ত করতে হবে, তবেই সে পাবে তার চঞ্চলাবতীকে। কিন্তু হঠাৎ যখন শুনল তার চঞ্চলাবতীর অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তখনই তার মাথা পুরো খারাপ হওয়ার জোগাড় হয়েছিল। তাই তো উপায়ন্তর না পেয়ে দাদাভাইয়ের কাছে সাহায্যের জন্য যায়। ব্যাস, বাকি সব কিছু দাদাভাইয়েরই কারসাজি। স্ট্রোক হওয়া, সবাইকে ডাকা, আর তারপর ইমোশনাল ব্ল্যাকমেল করে এই বিয়ে পর্যন্ত সবাই দাদাভাইয়ের প্ল্যানে ছিল। না, আর বেশিক্ষণ এভাবে তাকিয়ে থাকলে নিশ্চিত নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। মনে মনে ভাবল রক্তিম। তারপর রুদ্মিলাকে হালকা করে ঝাঁকি দিল। ঝাঁকি খেয়ে রুদ্মিলার হুঁশ এলো। রক্তিম রসিকতার সুরে বলল, কি রে, কি দেখিস এমন করে? আমি জানি আমি অনেক সুন্দর, তাই বলে তুই এইভাবে আমাকে তোর ওই রসগোল্লার মতন চোখ দিয়ে ধর্ষণ করিস না প্লিজ, বলে একটা চোখ মারলো। আসছে আমার সুন্দর মানুষ। আচ্ছা হইছে, এখন মহারানীর যদি মর্জি হয় তাহলে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। নতুন বউ এত বেলা করে ঘুমানো ঠিক না। যতই এটা তোর নানি বাড়ি হোক না কেন, এখন এটা তোর শ্বশুর বাড়িও, বুঝলি? রুদ্মিলা চট করে উঠে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে রক্তিম বাধা দিয়ে বলল, বললাম না এইটা এখন তোর শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়িতে নতুন বউ বিয়ের পরের দিন শাড়ি পরে, এটাও জানিস না? বৌদ্ধ কথাকার। রক্তিমের কথায় রুদ্মিলা একটা বিশেষ হাসি দিয়ে বলল, তুমি আছো তো শিখিয়ে দেওয়ার জন্য। বলেই রক্তিমকে কথা বলার সুযোগ না দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর ওইদিকে রক্তিমের তো যায় যায় অবস্থা। তার চঞ্চলাবতী এই প্রথম তাকে তুমি বলে ডেকেছে। এই খুশিতে বেচারার মুখ হা হয়ে গিয়েছে। যেখানে অনায়াসে মশারা নিজেদের ঘরবাড়ি ভেবে সেখানে ঢুকে যেতে পারে। ওয়াশরুম থেকে বেরিয়ে রুদ্মিলা সোজা নানা ভাইয়ের কাছে চলে গেল। তখন বুনু ভাইকে বিব্রত করতে তুমি করে সম্বোধন করে। এখন নিজেই লজ্জা পাচ্ছে, তাই এখন যাতে বুনু ভাইয়ের সামনে না পড়তে হয় তাই নানা ভাইয়ের কাছে যাওয়া। নানা ভাইয়ের ঘরে গিয়ে দেখলো সে ঘরে নেই। তাহলে হয়তোবা হাঁটতে বের হয়েছে, কিন্তু এখন সে কি করবে ভাবছে। হঠাৎ মনে পড়ল যে সে তো নতুন বউ, তাহলে এখন তার রান্নাঘরের দিকেই যাওয়া দরকার। রান্নাঘরে গিয়ে রুদ্মিলা দেখল তার বড় মামি অর্থাৎ তার শাশুড়ি নাস্তা তৈরিতে ব্যস্ত। সে গিয়ে তাকে বলল, মামি, আমি কি কোনো সাহায্য করব? আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। রুদ্মিলার গলার স্বর শুনে শানে বেগম তার দিকে তাকায়। তাকিয়ে তো তার চোখ আটকে গেছে রুদ্মিলায়। কচি কালাপাতা রঙের সুতি জামদানিতে মেয়েটাকে কি অপরূপ লাগছে। 6 ননদের মেয়েদের মধ্যে এই মেয়েটাকে তার সবচেয়ে বেশি ভালো লাগতো। যেমন সুন্দর তেমন কর্মপটু। এমন একটা মেয়েকেই তো সে তার বড় ছেলের বউ হিসেবে চাইতো। আল্লাহ অন্তর্যামী, তাই তো সে রুদ্মিলার মতো একটা ভালো মেয়ে তার ঘরে পাঠিয়েছেন। তিনি রুদ্মিলাকে বললেন, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি, মামি বলে না। আর তুই এখন রান্নাঘরে এলি কেন? কালকে সারাদিন কত ধকল গেল। যা ঘরে গিয়ে বিশ্রাম নে। নাস্তা তৈরি হলে রূপা তোকে ডেকে আসবে। না মামি, সরি মা, আমি থাকি না তোমার সাথে। ঘরে একা একা শুয়ে বসে থাকতে ভালো লাগে না। মিলা, বড়রা কিছু বললে শুনতে হয়। যা ঘরে গিয়ে বিশ্রাম নে। আর এই সংসার তো তোরই, আস্তে আস্তে সব তোকেই করতে হবে। আর আমি তখন পায়ের উপরে পা তুলে আরাম করব। অনেক জোরাজোরি করেও রুদ্মিলা অবশেষে হার মানল শাশুড়ির কাছে। নানা বাড়িতে নানা ভাইয়ের পরে এই মানুষটাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওনার মতো মানুষ যে শাশুড়ি তা ভাবতে আলাদা একটা ভালো লাগা অনুভব করছে।
এসব ভাবতে ভাবতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে হুঁশ ফিরল তার। মুখ তুলে দেখলো বুনো ভাই সামনে দাঁড়ানো। সকালের ঘটনা মনে হতেই লজ্জায় চোখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। অন্যদিকে রক্তিম তো আজ বারংবার ভিমরি খাবে এমন অবস্থা। তার চঞ্চলাপতিকে আজ যে এক অন্যরকম মোহনীয় সুন্দর লাগছে। তার অনেক ইচ্ছে ছিল এই রূপে দেখার, কিন্তু রুদমিলা কখনো কোনো অকেশন বা ঘরোয়া কোনো প্রোগ্রামে শাড়ি পরত না। তাই চিরকালই রক্তিমের এই ইচ্ছাটা অপূর্ণ ছিল। না, আর বেশি দিন নিজেকে তোর থেকে দূরে সরিয়ে রাখতে পারবো না। আমাকে সব কিছু তাড়াতাড়ি ঠিক করে তোকে আপন করে নিতে হবে। মনে মনে ভাবল রক্তিম। রক্তিমের কোনো ভাবান্তর না দেখে রুদমিলা দৌড়ে পালাতে নিলে রক্তিম তার শাড়ির আঁচল ধরে টেনে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিজের হাতের বাঁধনে বেঁধে নিয়ে বলল, হে নারী, কেন বারংবার এই হৃদয়ে তুমি প্রেমের আগুন জ্বালাও? কেন এই তৃষ্ণার্তকে আরো পিপাসিত করো? কেন নিজের ওই আগুন ধরানো রূপ দিয়ে আমায় তুমি জ্বালাও? উত্তর দাও হে নারী। রক্তিমের এই আচরণে প্রথমে অনেকটা ভেবাচেকা খেলেও পরে নিজেকে সামলে নেয় রুদমিলা। কিন্তু তার বুনো ভাইয়ের এমন কবিতা আবৃত্তি শেষ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে। সে ভাবছে এই কবিতাটা কি বুনো ভাই সত্যিই তার জন্য আবৃত্তি করলো? এতটাও সে আশা করেনি। হয়তো জীবনে সে তেমন কিছু আশা করেনি বলেই আজ তার জীবনে সে এত কিছু পেয়েছে। শুধু ভয় একটাই, সুখ তার কপালে সইবে তো? সে তো জানে অভাগী যেদিকে যায় সেদিকেই বিল শুকায়। হঠাৎ কানে কারো স্পর্শে সম্বিত ফিরে আসে তার। রক্তিম তার কানের কাছে মুখ নিয়ে তাকে বলছে, শাড়িতে তোকে এত দারুণ লাগে জানতাম না তো। জানলে তো অনেক আগেই তোকে আমার রাজ্যের রানী করে আনতাম। আজ থেকে আর অন্য কোনো পোশাক পরলে চলবে না। এখন থেকে প্রতিদিন শাড়িতে দেখতে চাই তোকে। বলে কানের লতিতে হালকা করে এক রাগ চুমু এঁকে রুদমিলাকে ছেড়ে দিয়ে চলে যায় সে। আর অন্যদিকে রুদমিলার শরীর ও মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। পুরো শরীরে রক্তিমের এইটুকু ছোঁয়াতে তার সমস্ত লোমকোষ দাঁড়িয়ে গেছে। সে ভাবছে এগুলো কি সত্যি সত্যিই তার সাথে ঘটছে, নাকি এসব স্বপ্ন? ঘুম ভাঙলেই হয়তোবা শেষ হয়ে যাবে। সে নিজেই নিজের হাতে চিমটি কাটল। ওফ, না, সে ব্যথা পেয়েছে। তার মানে এসব সত্যি সত্যিই তার সাথে ঘটেছে। সকালে নাস্তার পর রুদমিলাকে সাজাতে বসালো তার সব কাজিন মানে ননদরা। গ্রামের কিছু মুরব্বীরা রুদমিলাকে দেখতে আসবে, তাই নানা রকম খুনসুটির মাঝে চলছে তাদের সাজগোজ। কিন্তু হঠাৎ একজনের উপস্থিতিতে সবাই চুপ হয়ে গেল। কারণ এই একটি মানুষ পুরো চৌধুরী বাড়ির সবাই ভয় পায়, আর সে একজন নিয়াজ চৌধুরী রুদমিলার নানাকে ভয় পায়। তার উপস্থিতিতে কিছুক্ষণ আগের হই হুল্লোড়কৃত ঘর এখন পিনপতন নীরবতায় আবদ্ধ। কেউ একজনের উপস্থিতিতে যখন সবার মাঝে পিনপতন নীরবতা, তখনই রুদমিলার ঠোঁটের কোণে এক চিলিতে হাসি ফুটে উঠল আর অস্পষ্ট স্বরে বলল, ছোট মামু। ছোট মামু ওরফে মাহবুব চৌধুরী, চৌধুরী পরিবারের ছোট ছেলে, পেশায় একজন হার্ট সার্জন। মেজাজ সর্বদাই কোনো না কোনো বিষয়ে সর্বদা খারাপই থাকে, কিন্তু এই মানুষটি এই পিচ্চি মেয়ের কাছে কাবু। গতকাল রাতে রক্তিম রুদমিলার বিয়ের খবর পেয়ে নিজের সব কাজ ফেলে ছুটে এসেছে তার টুকির কাছে। ছোট মামু আদর করে রুদমিলাকে টুকি বলে ডাকেন। রুদমিলার মামু ডাকে তিনি আহ্লাদে মাখানো কণ্ঠে অভিমান জড়ানো গলায় বললেন, আমি এসে গেছি টুকি। তুই আমাকে ছাড়াই বিয়ে করে নিলি? এটা কিন্তু ঘোর অন্যায়। বলে মুখটা গোমড়া করে খাটের কোনায় বসে পড়লেন। রুদমিলা মামুর সামনে গিয়ে অনুতাপের সাথে বললেন, সরি মামু, আসলে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, তাই তোমাকে আর কিছু জানাতে পারলাম না। এখন যাই বলিস না কেন, বিয়ে করে তুই আমাকে পোর করে দিয়েছিস, তাই তো জীবনের এত গুরুত্বপূর্ণ একটা খবর আমাকে দিসনি। রুদমিলা এবার কান্না জড়িত কণ্ঠে বলল, মামু বিশ্বাস করো, নানা ভাইয়ের ওইরকম শরীর খারাপ দেখে তাকে কথা দিয়ে দিয়েছিলাম, আর তারপর সব কিছু খুব তাড়াতাড়ি ঘটে গেল। তা না হলে আমি কি তোমাকে না জানিয়ে কোনোদিন কোনো কাজ করেছি বলো? মাহবুব চৌধুরী দেখলেন যে সত্যি সত্যি রুদমিলার চোখের কোণের জল গাল গড়িয়ে পড়ছে। তিনি তৎক্ষণাৎ তার টুকিকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমি জানি আমার টুকি আমাকে না জানিয়ে কোনো কাজই করতে পারবে না। পাগল মেয়ে, আমি তো তোর সাথে একটু মজা করেছিলাম। বুড়ো হয়ে গেছি, তাই বলি কি একটু মজাও করতে পারবো না নিজের বাগিনের সাথে? রুদমিলা মুখে হাসি ফুটিয়ে বলল, সত্যি মামু, বলো তুমি রাগ করনি?
না রে পাগলি, রাগ করিনি আমি, তিনি সত্যি। এবার চোখে পানি মুছে দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। রুদমিলা দেখলো একটা বিশাল সাইজের বাক্স। প্রশ্নার্থক দৃষ্টিতে মামুর দিকে তাকালে তিনি বললেন, শেষ যেবার দেখা হয়েছিল তোর সাথে, তখন তোকে বলেছিলাম যে তোর কি লাগবে। তখন তুই বলেছিলি হুমায়ুনের সমগ্র চাই তোর, তাই ওগুলো এনেছি এখন। রুদমিলার চোখে মুখে একটা প্রশান্তির হাসি ছেয়ে গেল মুহূর্তের মাঝে। মা মারা যাওয়ার পর থেকেই রুদমিলা নিজের একাকিত্ব দূর করতে অবসর সময় বিভিন্ন বই পড়ে কাটাতো। অনেক ধরনের বইয়ের কালেকশন আছে তার কাছে, শুধু হুমায়ুন আহমেদের বইয়ের সমগ্র কালেকশন ছিল না। তাই শেষবার বেড়াতে এসে মামুকে বলেছিল তার হুমায়ুন সমগ্র চাই। আর আজকে মামু তার চাওয়াটা পূর্ণ করলো। খুশিতে সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সন্ধ্যার দিকে গ্রামের অনেক মুরব্বী এবং আশেপাশের ভাইয়ের বউরা এসে রুদমিলা ও রক্তিমকে দোয়া করে গেছে। সবাই ঘরে যাওয়ার পর শানু বেগম তাকে বিশ্রাম নিতে ঘরে যেতে বলে। তাই সে ঘরের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, আজ দুপুরের পর থেকে একবারও বুনো ভাইকে দেখিনি। উনি কি বাড়িতে নেই? আচ্ছা, নতুন বউকে রেখে কেউ কি সারাদিন বাইরে টই টই করে ঘুরে বেড়ায়? কি জানি, হয়তো আমার বুনো ভাইয়ের কাছে পুরনো, তাই এমন ব্যবহার। এসব ভাবতে ভাবতে সে ঘরে এসে পৌঁছালো। ঘরে এসে তার চোখ পড়ল ড্রেসিং টেবিলের আয়নার একটা কাগজে। সে কাগজটা হাতে নিয়ে দেখলো তাতে লেখা, তোকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগে, কিন্তু শাড়ির সাথে এই জিনিসটা মিসিং ছিল সকালে। ওইটা খুঁজতেই আজ সারাদিন কেটে গেল। তোর প্রিয় শিউলি ফুল, ফুলগুলো দিয়ে মালা গেঁথে খোপায় পড়লে বেশ লাগবে, কিন্তু ইতি তোর বুনো স্বামী। এমন একটা চিরকুট পেয়ে সারাদিনের সব ক্লান্তি নিমিষে দূর হয়ে গেল রুদমিলার। আর সবশেষে বুনো ভাই থেকে বুনো স্বামী সম্বন্ধটা সবচেয়ে ভালো লেগেছে তার। চিরকুটের পাশের ফুলঝুড়িতে রাখা শিউলি ফুলগুলোতে হাত বুলিয়ে রুদমিলা ভাবছে, তবে এটাই কি প্রেম বলে? এই অনুভূতিগুলোর নামই কি ভালোবাসা? তার সমবয়সী মেয়েরা যখন প্রেম করা নিয়ে ব্যস্ত সময় পার করত, তখন সে তার ছোট ভাই বোনদের মুখে হাসি ফোটাতে ব্যস্ত থাকত। তাই সে ভাবে কখনো কারো প্রতি তার তেমন ভালো লাগা ছিল না। এমনকি যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার সাথেও সে তেমন একটা সহজভাবে কথা বলতে পারত না। তাই সে তার মনের সকল অনুভূতিগুলো শুধুমাত্র তার স্বামীর জন্যই যত্ন করে নিজের মনের গহীনে তুলে রেখেছিল। আজ তার মনে হচ্ছে একটু একটু করে সে তার বুনো ভাই বুনো স্বামীটির প্রেমে পড়ে গেছে। ভেবেই তার ঠোঁটের কোণে একটা হাসির ঝলক বয়ে গেল নিমিষেই। আজকে মনের মাধুরী মিশিয়ে রুদমিলা সাজছে তার বুনো স্বামীর জন্য। বুনো স্বামী? বুনো স্বামী বলতেই ঠোঁটের কোণে হাসি ঝলক ফুটে উঠল তার। হুমায়ুন আহমেদের একটি গল্প পড়ার পর থেকেই রুদমিলা রক্তিমকে বুনো ভাই বলেই ডাকা শুরু করেছিল। অবশ্য প্রথম দিকে রক্তিম এই নিয়ে রাগারাগি করলেও পরে আর কিছু বলেনি। আর আজকে সে নিজে থেকেই রুদমিলার বুনো ভাই থেকে বুনো স্বামী সম্বন্ধটা করল। বিয়ের পরে রুদমিলারও মনে হয়েছিল যে সে তার বুনো ভাইকে কী বলে ডাকবে। যাক, তার সেই সমস্যাটা বুনো স্বামী মিটিয়ে দিল। রাতের খাবার খেয়েই রুদমিলা আজ অনেক দিন পর নিজের খুশিতেই সাজছে। কোনো কিছুই সে আজ কোনো খামতি রাখতে চায় না। শিউলি ফুলের সাথে মিলিয়ে শাশুড়ির কাছ থেকে একটা সুতি কাতানের মধ্যে অফ হোয়াইট রঙের কাপড় এনে পরেছে সে। চুলগুলো হাত কোপা করে তাতে পরেছে শিউলি ফুলের মালা, হাত ভর্তি কাচের চুড়ি, চোখে মোটা করে দিয়েছে কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। ব্যাস এইটুকুতেই সেজেছে সে। নিজেকে ভালো করে আয়নায় দেখছে সে। হঠাৎ তার চোখ পড়ল আয়নায়। রক্তিম দরজায় হেলান দিয়ে অপলক দৃষ্টিতে দেখছে তাকে। লজ্জায় আয়না থেকে চোখ সরিয়ে ফেলল সে। কিছুক্ষণ নীরবতার পর দরজা খট করে লাগানোর শব্দে তার সমস্ত শরীর কেঁপে ওঠে এক অজানা অনুভূতিতে। কারো স্পর্শে সম্বিত ফিরে তার। রক্তিম রুদমিলাকে পেছন থেকে জড়িয়ে ধরে আয়নায় তার লজ্জা মাখা মুখটি দেখে কানের কাছে মুখ নিয়ে বলে, লজ্জাই তো পুরো লালা হয়ে গেল, তাহলে তোমাকে আদর করলে কি হবে? লজ্জায় রুদমিলা নিজেকে রক্তিমের কাছ থেকে ছাড়িয়ে কিছুটা দূরে সরে গেল। রক্তিম হালকা হেসে তার কাছে আবার গেল, গিয়ে আবদারের সুরে তাকে বলেছে, আজকেও কি ফিরিয়ে দিবে আমায়? রুদমিলা লজ্জায় মুখ নামিয়ে রেখেছে। তা দেখে রক্তিম বলল,
নীরবতা সম্মতির লক্ষণ, কিন্তু এক্ষেত্রে আমি তোমার এই নীরবতাকে কী হিসেবে নিব, সম্মতি নাকি অসম্মতি? এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে বুঝবো কী করে বিলা? তাহলে কি আজও তুমি প্রস্তুত নাও? আমি তোমাকে জোর করবো না তাহলে? বলে রুদমিলার কপালে একটা চুমু এঁকে সে সরে যাচ্ছিল। তখনই রুদমিলা তার শার্ট খামচে ধরে বুকে ঘুমড়ি খেয়ে পড়ে বলে, মেয়ে আমি, সব সময় কি সব কথা মুখেই বলতে হবে? না, আজ থেকে তোমার সব কথা বুঝে নেওয়ার দায়িত্ব আমার। বলেই রক্তিম রুদমিলাকে কোলে তুলে নিল। দুজনেই হারিয়ে গেল ভালোবাসার সুখ সাগরে। এ যেন এক সুখের রাজ্যে ভ্রমণে গিয়েছে দুজন, সকল সুখ আজ নিজেদের করে নিবে বলে। হঠাৎ ঘুম ভেঙে গেল রুদমিলার। চোখ মেলে সে দেখল সে খাটের এক কোণায় বসে আছে। রাতে রক্তিমের কথা ভাবতে ভাবতে যে কখন সে ঘুমিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি। দেয়াল ঘড়িতে দেখল এখন ভোর 4টা বাজে। তার মানে সে এতক্ষণ যা দেখেছিল সবই তার স্বপ্ন ছিল। তবে রক্তিম কোথায় গেল? সে কি তবে কাল রাতে ঘরে ফিরেনি? তার কি কোনো বিপদ ঘটেছে? তার কিছু হয়নি তো? ইত্যাদি নানা রকম চিন্তাভাবনায় মুহূর্তে তার মন বিষাদে ভরে উঠল। ফজরের আজানে তার সম্বিত ফিরল। নিজের ক্লান্ত পরিশ্রান্ত দেহটিকে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। আয়নায় নিজের ল্যাপটানো কাজলের দিকে তাকিয়ে নিজের স্বপ্ন ভঙ্গ দেখল। আজ আরও একটি স্বপ্ন ভাঙল তার, কিন্তু রক্তিমের প্রতি কোনো রাগ নেই, রাগ বা অভিমান কোনোটাই নেই তার। আর যা আছে তা হলো দুশ্চিন্তা। মানুষটা ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো? এমন নানা চিন্তায় গোসল সেরে নামাজ আদায় দাঁড়ায় সে। মোনাজাতেও রক্তিমের জন্য দোয়া করলো অনেক, যাতে সে যেখানেই থাকুক না কেন যেন ভালো থাকে এই কামনায়। হায়রে বাঙালি নারী, হয়তো একেই বলে যারা কিনা হাজার দুঃখ কষ্টের পরও নিজের ভালোবাসার ক্ষতি কামনা করে না। তুলনামূলক আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠে যাওয়ার কারণে রুদমিলা বাড়ির বাইরে হাঁটতে গেল। সকালের এই স্নিগ্ধ বাতাস আর শরতের এই পরিষ্কার আকাশ মুহূর্তে তার মন ভালো করে দিল। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর বাড়িতে ফিরে নিজ হাতেই আজ সবার জন্য সকালের নাস্তা তৈরি করলো সে। পরোটা, ডিম ভাজি, আলু ভাজি আর পায়েস রান্না করলো সে। শানু বেগম নিজের বৌমার এই তড়িৎ কর্মতায় মুগ্ধ হলেন। বাবা কোনো ভুল করেনি রুদমিলাকে তার ছেলের জন্য এনে। তিনি নিজেও খুঁজলেও এমন মেয়ে পেতেন না। মনে মনে বললেন। রুদমিলা শাশুড়িকে নাস্তা দেওয়ার সময় অনেক আমতা আমতা করে শেষ পর্যন্ত নিজের লাজ লজ্জা বিসর্জন দিয়ে জিজ্ঞেস করেই বলল, মা, তোমার ছেলে কাল ঘরে ফিরেনি। না রে, ওর কোন বন্ধুর নাকি কি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তোকে নাকি অনেকবার ফোন দিয়েছিল, তুই ধরিসনি, তাই আমাকে বলেছিল জানিয়ে দিতে। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তোকে আর বলিনি। ও আচ্ছা, ঠিক আছে, আমি ফোন করে নেব ওনাকে। তাই করিস। পায়েসটা কিন্তু অনেক মজা হয়েছে। যতই পাম মারো, কাজ হবে না। তোমার জন্য এর থেকেও বেশি খাওয়া মোটেই হবে না। রাগ তো থাকবেই, তাই বলে কি একটু মন ভরে খাবো না? তোমাকে অনেক দিন আমাদের সাহায্য করতে হবে, তাই সব কিছু নিয়ম মাফিক খেতে হবে, বুঝলে? বলেই বউ শাশুড়ি হেসে উঠল। দুপুরের দিকে রক্তিম বাড়ি ফিরে রুদমিলা তার গোসলের সব ব্যবস্থা করে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরে খাবারের প্লেট সাজিয়ে খাবার ঘরে রেখে আবার ঘরে যায় রক্তিমকে ডাকতে। গিয়ে দেখে তার বুনো স্বামী মায়ের শাওয়ার শেষ করে বের হয়েছে। 6 ফুটের কাছাকাছি মানুষটির এই লোমশ বুক বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটাতে খুবই মোহনীয় লাগছে তাকে। হাঁ করে তাকিয়ে থাকার মতন হয়েছে তার বরটা। কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে সংযত করে তাকে বলল, টেবিলে খাবার দিয়েছি, খেতে আসুন। না, ওখানে গিয়ে খাওয়ার এনার্জি নাই, এখানে নিয়ে আয় খাবারগুলো। আচ্ছা। বলে দৌড়ে খাবারের প্লেট নিয়ে হাজির হলো সে। রক্তিম বলল, খুব খিদে পেয়েছে, কিন্তু নিজের হাতে খেতে ইচ্ছে করছে না, দে খাইয়ে দে। বলে হাঁ করল। রুদমিলাও বিনা বাক্য ব্যয়ে খাইয়ে দিতে লাগলো। আজ যেন দাম্পত্য জীবনের আরেক ধাপ পার করলো রুদমিলা। হয়তো একটু একটু করেই ভালোবাসার পূর্ণতা পাবে, এ আশায় সে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। সেও একদিন পূর্ণ নারী হবে।
দেখতে দেখতে বিয়ের 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে রুদ্মিলা আর রক্তিমের। কখন যে এতগুলো দিন পার হয়ে গেল তা টেরই পায়নি রুদ্মিলা। এই কয়েকদিনে তাদের সম্পর্কে তেমন পরিবর্তন না হলেও আগের মতো সে জড়তা অনেকাংশেই কমেছে। তাদের মধ্যে এখন সারাদিন ভালোবাসার নানা রকম খুনসুটি লেগেই থাকে। যেমন হুটহাট রক্তিম রুদ্মিলার চুলের খোপা খুলে দেওয়া, যখন তখন তার কোলে নিজের মাথা দিয়ে তাকে চুলে হাত চিরুনি করিয়ে নেওয়া, কখনো আবার খেতে বসে তার হাতে খাওয়ার আবদার করা। এমন শত শত খুনসুটিতে কেটেছে এ কয়টা দিন। আজ রক্তিমের নানা বাড়ি যাবে তারা, তাই সকাল থেকেই তৈরি হচ্ছে রুদ্মিলা। আজকে সে হুমায়ুন আহমেদের রূপার মতো সেজেছে, শুধু তার বুনো স্বামীর হাতে সেই পদ্ম ফুলটা নেই। এসব ভাবতে ভাবতেই রুদ্মিলা শ্বাস শেষ করে উঠে দাঁড়ানোর সময় রক্তিম বাধা দিয়ে বলল, এখানে একটু বসতো ভালো করে, তোর খোপায় এই শিউলি ফুলের মালাটা লাগিয়ে দেই। এক অজানা খুশিতে রুদ্মিলার চোখের কোণায় জলের বিন্দুকণা চিকচিক করে উঠল। কিন্তু না, আজ সে কান্না করে এই মুহূর্তটাকে নষ্ট করতে চায় না, তাই অনেক কষ্টে নিজের চোখের জলকে সামলেছে সে। আমি জানি সেদিনও তুই আমার জন্য সেজেছিলি, কিন্তু দেখ আমার কি কপাল, তোর সে সাজ আমার দেখাই হলো না। তাই তো আজ যখন তুই হুমায়ুন আহমেদের রূপার মতন সাজছিলি তখনই খোঁজ করে এই শিউলি ফুলগুলো নিয়ে এলাম। হিমুর মতো নীলপদ্ম হয়তো দিতে পারবো না তোকে, তাই তোর প্রিয় ফুলটাই দিলাম। আর নিজের চোখের জলকে আটকাতে পারল না রুদ্মিলা। এবার সে রক্তিমের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল আর বলল, এত সুখও আমার কপালে ছিল, আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। এত সুখ আমার সইবে তো বন্যস্বামী? কেন সইবে না? আমি আছি তো সারা জীবন তোর পাশে। এইসব বোকা বোকা কথা ছাড়তো, কেঁদে কেটে স্বাস্থ্য একেবারে ঘেটে ঘ করে দিয়েছিস। মুখে এই কথা বললেও রক্তিম নিজেও মনে মনে ভয় পাচ্ছে খুব। সত্যিটা জানার পর মিলা তাকে ভুল বুঝবে না তো? রক্তিম রুদ্মিলাকে বলল, আচ্ছা মিলা, যদি কেউ কখনো আমাকে ভালোবাসার দাবি নিয়ে তোর কাছে আসে তাহলে তুই কি করবি? আগে দেখবো সে তোমার সত্যি ভালোবাসে কিনা, তারপর ভাববো কি করব আমি। সত্যি ভালোবাসবে কিনা তা তুই বুঝবি কি করে? সৃষ্টিকর্তা মেয়েদের মধ্যে সেই জ্ঞান দিয়েছে। ও যদি দেখিস সে আমায় সত্যি ভালোবাসে তাহলে? তোমার মতামত জানবো, তুমি কি চাও। তুমিও যদি তাকে চাও তবে আমি আমার অধিকার ছেড়ে দেব, কারণ ভালোবেসে যদি কাউকে বাধা না যায় তবে সেখানে কোনো অধিকার মানায় না। ভালোবাসাকে সর্বদা মুক্ত আকাশে পাখির ন্যায় উঠতে দিতে হয়। তাকে ধরে বেঁধে ভালোবাসা পাওয়া যায় না। যা পাওয়া যায় তা হলো কম্প্রোমাইজ, যা আমি চাই না। আমি পুরোটা তোমাকে চাই বনস্বামী। আর আমি যদি বলি আমি শুধু তোকেই চাই তাহলে? সে মেয়েটিকে বোঝাবো ভালোবাসাহীন কোনো সম্পর্ক বেশি দিন টিকে না। তাতেও যদি না বুঝে তাহলে লড়াই করব নিজের আপন মানুষটির জন্য। আচ্ছা, যদি কখনো জানিস আমি না জেনে বুঝে কোনো অন্যায় করেছি বা কোনো অপরাধ করেছি তাহলে কি তুই ছেড়ে চলে যাবি আমায়? আমার ভালোবাসা অতটা ঠুনকো নয় যে একটা ঝড়, একটা বড় ঝড় তাকে শেষ করে দেবে। আমি আমার ভালোবাসাকে আগলাতে জানি। রক্তিম 2 বছর আগে এমন একটি খারাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলেছে যে সে নিজের ভালোবাসার মানুষকে এত কাছে পেয়েও একান্ত নিজের করে নিতে পারছে না। তার বিবেক তাকে বারবার বাধা দিচ্ছে। তার কেবল এটাই মনে হচ্ছে, রুদ্মিলা যদি সব সত্যি জেনে তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয় তাহলে সে বাঁচবে কি নিয়ে? কিন্তু সত্যি যত কঠিনই হোক না কেন সেটা সত্যিই থাকবে চিরকাল। আর সত্যি কখনো গোপন থাকে না। আর মিলা যদি অন্য কোথাও থেকে এই সত্যিটা জানে তাহলে আরও বেশি খারাপ হবে বিষয়টা। তাই রক্তিম সিদ্ধান্ত নেয় যে সে তার অতীতে করা ভুলগুলো বা অন্যায়গুলো নিজেই রুদ্মিলাকে বলবে। মিলা যদি সত্যি সত্যিই তাকে ভালোবাসে তাহলে সে ঠিক সিদ্ধান্তটাই নেবে, এটাই রক্তিমের বিশ্বাস। মানুষ অতীতে কোনো ভুল বা অন্যায় করলে তার বিবেক তাকে একটা সময় ঠিকই কাঠগড়ায় দাঁড় করায়। মানুষ নিজের কৃতকর্ম ভুলে গেলেও মস্তিষ্ক তাকে ভুলতে দেয় না। মানুষ নিজের অতীতকে ভুলতে চায়, কিন্তু সে যদি সে অতীত না ভুলে বরং তার থেকে কোনো শিক্ষা গ্রহণ করে, তা পরবর্তীতে কাজে লাগায়, তবেই সে তার জীবনে সফলতা অর্জন করে। নিজের মনের সাথে অনেক লড়াই করে রক্তিম আজকে মিলাকে সব কিছু বলার সিদ্ধান্ত নিয়েছে। নানা বাড়ি থেকে আসার পর নিজেকে মিলার থেকে দূরে সরিয়ে রাখতে পারছে না রক্তিম। তাই ভবিষ্যৎকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে আজ সে অতীতে করা ভুলটা মিলাকে বলতে যাচ্ছে। ভাবতে ভাবতেই রক্তিম ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরে মিলার রাতে শোয়ার প্রস্তুতি নিচ্ছে।
রক্তিমের মাঝে মাঝে বড় গর্ব হয় এমন একজন জীবনসঙ্গী পেয়ে। রুদ্মিলা অসাধারণ একজন সংসারী মেয়ে। এই অল্প কয়েকদিনের মধ্যেই এই সংসারের অনেক দায়িত্বই বুঝে নিয়েছে, আপন করে নিয়েছে এই পরিবারটাকে। নিজের পড়াশোনা, সংসার সামলানো আর তার সাথে রক্তিমের সব ছোট ছোট প্রয়োজনগুলো খেয়াল রেখেছে সে একা হাতে। তাই তো এখন রক্তিম আরো বেশি করে হারানোর ভয়ে ভীত থাকে সব সময়। মিলা, এই তো বিছানা গোছানো হয়ে গেছে, তুমি শুতে চাইলে শুয়ে যাও, আমার একটু দেরি হবে। কেন, তুই আবার এখন কি করবি? আজকে ছোট মাম্মুর দেয়া হিমু আহমেদের একটা বই শেষ করেছি, সেটা নিয়েই ডায়েরিতে টুকটাক কিছু লিখবো, তাই দেরি হবে। মিলার একটা অভ্যাস আছে, সে যে কোনো গল্প উপন্যাস পড়লে তার অনুভূতি নিয়ে একটা ডায়েরিতে লেখে। আবার ডায়েরিটার নাম দিয়েছে রিভিউ ডায়েরি। এ নিয়ে রুদ্মিলার বক্তব্য হলো, সবসময় তো আর বই পড়তে ভালো লাগে না, তাই যখনই বই পড়তে ইচ্ছে না হবে তখন সে রিভিউ ডায়েরি পড়ে অতীত মন্থন করবে। রুদ্মিলার এই কাজটা রক্তিমের কাছে খুবই ইউনিক লাগে। আজকে না লিখলে হয় না? কেন, তুমি কিছু বলবে? তোকে কিছু কথা জানানোর আছে। ও তাহলে আজকের জন্য লেখালেখি অফ। আজকে আমার বোন ও স্বামীকে সময় দিব, বলো কি বলবে? এখানে না, ছাদে চল। আচ্ছা চলো। মিলার চোখে চোখ রেখে কথাগুলো বলতে রক্তিমের অস্বস্তি হচ্ছিল, তাই ছাদে যেতে চাওয়া। সেখানে অন্ধকারে নিজেকে তুলে ধরবে আজ। আচ্ছা, আমার বোন ও স্বামী কি কোনো কারণে মন খারাপ? না মিলা, আজ আমি তোকে আমার জীবনের কিছু সত্যি কথা বলবো। তোর কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। ছলো ছলো চোখে রক্তিম কথাটা বলে। রুদ্মিলা রক্তিমের কথার গুরুত্ব বুঝে তার হাতের উপর হাত রেখে বিশ্বাসের আশ্বাস দেয়। মিলার আশ্বাস পেয়ে রক্তিম বলা শুরু করে। আমি যখন প্রেম ভালোবাসা বুঝতে শিখেছি তখন থেকে একজনকে আমার খুব ভালো লাগতো। সময়ের পরিবর্তনে তা ভালোবাসায় রূপ নিয়েছিল, কিন্তু কোনো দিনও সে মেয়েটিকে নিজের ভালোবাসার কথা জানাতে পারিনি ভয়ে। পাছে আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তা যদি নষ্ট হয়ে যায়। তাই এইভাবে দিন, মাস, বছর কাটতে থাকে। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে বাধ্য হই। তার ভালোর জন্যই নিজেকে তার থেকে ধীরে ধীরে সরিয়ে নেই। তারপর থেকেই আমার মেজাজ সবসময় নানা কারণে খিটখিটে থাকতো। বন্ধুদের সাথেও দূরত্ব বেড়ে গিয়েছিল। মনকে অন্যদিকে ডাইভার্ট করতে যোগ দিলাম ইউনিভার্সিটি ছাত্র ইউনিয়নে। ভালো ছাত্র আর সিনিয়র হওয়ার সুবাদে সবাই খুব সহজেই মেনে নিয়েছিল। ভালোই কাটছিল দিনগুলো, কিন্তু বিপত্তি ঘটলো বছর দেড়েক আগে। হঠাৎ একদিন বিপাশা নামের দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী এসে প্রেম নিবেদন করে বসলো আমায়। মেয়েটি দেখতে খুবই সুন্দরী ছিল, কিন্তু আমার মনে তখনও আমার প্রথম ভালোবাসায় ছিল। তাই ক্যাম্পাসের সবার সামনে সিনিয়রকে প্রেম নিবেদন করায় আমি এবং আমার বন্ধুরা সবাই ওকে খুব অপমান করি। মেয়েটি কোনো প্রতিবাদ না করে ঠায় দাঁড়িয়েছিল সেখানে যতক্ষণ না আমাদের অপমান করা শেষ হয়। আমি অবাক হয়েছিলাম মেয়েটির ধৈর্য দেখে। বিরক্ত হয়ে পরে সরে গিয়েছিলাম সেখান থেকে। এরপর আর মেয়েটিকে আশেপাশে দেখিনি, ভাবলাম সব ভুলে গেছে। আর আমারও সেমিস্টার শেষ হয়ে গেল, ইউনিভার্সিটি লাইফ শেষ, আর ওর কথা মনেও নেই আমার। কিন্তু সেদিন তোর আর আমার বিয়ের খবর শুনে মেয়েটা সুইসাইড করে। পরে ওর বান্ধবী ত্রিনা আমায় জানায়। তাই তো আমাদের বিয়ের পরের দিন সন্ধ্যায় আমি বিপাশার কাছে যাই। একটা মেয়ে কেবলমাত্র আমাকে ভালোবেসে প্রাণ দিতে গেল, সেই অন্তর্দহনে আমি জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি। এখন তুই বল আমি কি করব এমন পরিস্থিতিতে? এতক্ষণ খুব মনোযোগ সহকারে রক্তিমের সম্পূর্ণ কথা রুদ্মিলা শুনছিল। সবই ঠিক আছে, কিন্তু তার বুনোস্বামী যে অন্য কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো তা সে আজ জানল। তাই হয়তো রক্তিম এত কাছে থেকেও তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। রুদ্মিলা আর যাই হোক নিজের ভালোবাসার মানুষকে খারাপ থাকতে দিবে না। তাই নিজেকে উপর দিয়ে স্বাভাবিক রাখলেও ভিতরে ভিতরে সে সিদ্ধান্ত নিল যে রক্তিমের ভালোবাসার মানুষকে তার কাছে ফিরিয়ে দিয়ে সে তার নিজের অধিকার ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাবে। বিপাশা এখন কেমন আছে? এতগুলো কথা বলার পর রক্তিম ভেবেছিল রুদ্মিলার প্রথম কথা হবে সে কাকে ভালোবাসতো, কিন্তু মেয়েটা যে অন্য ধাঁচের করা রক্তিম ভুলে গিয়েছিল। এই মেয়ে যে নিজের স্বার্থের আগে অন্যের স্বার্থটা চায় সেটা তার মনেই ছিল না। এখন ভালো আছে, ওকে একজন সাইকিয়াট্রিস্ট কাউন্সিল করাচ্ছে। মেয়েটা মেন্টালি নাকি অনেকটা অ্যাবনর্মাল হয়ে গেছে। এখন এই ব্যাপারে আমার কিরকম সাহায্য চাও তুমি?
দেখ আমি চাই মেয়েটা ভালো থাকুক, তাই তুই ওকে একটু বোঝা প্লিজ। আমি জানি নিজের ভালোবাসাকে না পাওয়ার কষ্ট কতটা, তাই আমার হয়ে তুই ওকে একটু বোঝা যে আমি ওকে ভালোবাসি না, আমি এখন বিবাহিত। আচ্ছা, ওনার ঠিকানাটা দিও, আমি দেখা করে সবটা বুঝিয়ে বলবো। অনেক রাত হয়েছে, নিচে চলো, ঘুম আসছে। রুদ্মিলার এমন ঠান্ডা আচরণ যেন নতুন এক অজানা ভয়ের আভাস দিচ্ছে রক্তিমের অবচেতন মনে। এ যেন ঝড়ের আগে ঠান্ডা গমগমে আবহাওয়ার মতন। তবে কি রক্তিম আবার হারিয়ে ফেলবে তার ভালোবাসাকে? রুদ্মিলা আজ যেন পুরো থমকে গেছে। কয়েকদিন আগেও ভাই বোনদের খুনছুটিতে মেতে থাকতো যে বাড়ি, সে বাড়ির প্রাণ যেন আজ থেকেও নেই। জনাব মুস্তফা খান তার মেয়ের পাশে বসে আছেন। তার স্ত্রী বেগম রেহনা মেয়ের এমন পরিস্থিতিতে পুরোই মুষড়ে গেছেন। তাদের দুই ছেলে স্তব্ধ আর নির্বিকার। ও কেমন যেন থম মেরে গেছে। যাওয়ারই কথা, কারণ তাদের সবার চোখের মনি স্বপ্নভিলার মধ্যমণির যে এমন একটা হাল হবে তা তারা কখনো কল্পনাও করতে পারেনি। মোস্তফা খান মেয়ের কপালে ঠোঁটের ছোঁয়া দিয়ে বললেন, বিপু মা, মনে আমার কেন তুমি এমন একটা কাজ করলে? আমাদের কি তা বলা যায়? আমাদের কি কোনো ভুল হয়েছে? কেউ কি তোমার খারাপ কিছু বলেছে? আমাদেরকে সব খুলে বলো মা। তোমার এমন মুচড়ে যাওয়ার যে আমরা দেখতে পারছি না। আর আচ্ছা, সেদিন দিনার সাথে যে এসেছিল, বাই এনি চান্সে এসবের জন্য দায়ী নয় তো বিপু মা? ছেলেটার সাথে তোর কি কোনো সম্পর্ক ছিল? জনাব মুস্তফার এমন প্রশ্নে হঠাৎ চমকে যায় বিপাশা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে, না বাবা, উনি আমাদের ইউনিভার্সিটির সিনিয়র ভাই, ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতা ছিলেন। আমার খবর শুনে হসপিটালে আমাকে দেখতে এসেছিলেন মাত্র। এসব কিছুর কারণ উনি নয়। তবে কে বা কেন তুই এমন একটা বোরকার মতো কাজ করছিস? আসলে বাবা, আমি খুব ডিপ্রেশনে ভুগছিলাম এই কিছুদিন যাবৎ। পরপর দুবার সেমিস্টারে খারাপ রেজাল্ট করেছি, আর তাছাড়া নিজের স্বপ্নটাও পূরণ করতে পারবো না ইত্যাদি নানা প্রেশারে ডিপ্রেসড ছিলাম। মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। কি করব বুঝতে না পেরে এমন একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। সরি বাবা। তোমার রেজাল্ট নিয়ে কি আমরা কখনো তোমাকে প্রেসারাইজড করেছি যে তুমি এমন একটা কাজ করে বসলে? তুমি তো তোমার ভাইদের সাথেও আলোচনা করতে পারতে, কিন্তু তুমি এই কাজটা করে আমাদের কতটা ভুগিয়েছো তা কি তুমি জানো বিপাশা? বাবার এমন কঠিন গলা স্বর চিনে বিপাশা তাই বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম সরি বাবা, আর কোনো দিন এমন বোকার মতো কাজ আমি করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। মনে থাকে জানো, এখন একটু রেস্ট নে। এই 2 সপ্তাহ তোর উপর অনেক ধকল গেছে। আমরা এখন আসি, কেমন? জনাব মুস্তফার ইশারায় সবাই বিপাশার ঘর থেকে একে একে বেরিয়ে যায়। বিপাশা বসে বসে ভাবছে গত কয়েকটি বছরের কথা। এ কয়েকটি বছর যেন কয়েকটি দিন আগেও তার কাছে প্রিয় ছিল, কিন্তু আজ তা তার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আজ থেকে কয়েক বছর আগে সে যখন ক্লাস 10-এ পড়তো, তখন তার সমবয়সী মেয়েরা প্রায় সবাই এক বা একাধিক প্রেম করত, কিন্তু তার এসবে তেমন আগ্রহ ছিল না। সে বরাবরই খুব ভালো ছাত্রী ছিল, সবসময় বড় চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখত। ছোটবেলা থেকেই সে খুব ভালো ছবি আঁকত, এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চেয়েছিল সে। কিন্তু হঠাৎ রক্তিম নামক ছেলেটি তার সব কিছু ওলটপালট করে দিল। তাই তো নিজের স্বপ্নকে ভুলে রক্তিমের নেশায় মত্ত ছিল সে। নিজের ছোটবেলার চিত্রশিল্পী হওয়ার স্বপ্নকে বাদ দিয়ে শুধুমাত্র রক্তিমের পাশাপাশি থাকবে বলে, তাকে সবসময় দেখবে বলে তার ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছিল। অ্যাডমিশনের পর আরও বেশি সে মানুষটার প্রেমে পড়েছিল বিপাশা। ভার্সিটিতে এত মেয়ে তাকে ভালোবাসার প্রস্তাব দিত, তাকে কাছে চাইতো, কিন্তু এসব বিষয়ে মানুষটি ছিল একেবারে ডোন্ট কেয়ার ভাবের। কোনো মানুষকেই সে পাত্তা দিত না, কিন্তু মেয়েদের খুবই শ্রদ্ধা করত। সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, তাদের বিপদে আপদে। এসব কিছুই ভালো লাগতো বিপাশার। তাই তো একটা মেয়ে হয়েও লাজ লজ্জা বিসর্জন দিয়ে পুরো ক্যাম্পাসের সবার সামনে ভালোবাসার কথাটা বলেছিল সে। কিন্তু তার বদলে পেয়েছে সে একরাশ অপমান। সেই অপমান দীর্ঘদিন নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিল সে। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরেও এসেছিল সে, কিন্তু যখন ফেসবুকে রক্তিমের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ম্যারিড লেখা দেখেছিল, তখন তার পুরো পৃথিবী যেন মুহূর্তে থমকে গিয়েছিল। তাই তো সে এমন একটা কাজ করে ফেলেছিল সেদিন। তার বাবা বা ভাইরা এইসব জানলে রক্তিমকে আস্ত রাখত না,
তাই সে মিথ্যা বলেছে। সে চাইলেই জোর করে রক্তিমকে বিয়ে করতে পারত, কিন্তু সে জানে জোর করে আর যাই হোক মন পাওয়া যায় না। তাই তো নিজের ভালোবাসাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল সে। রক্তিম হয়তো তার ভাগ্যে ছিল না, তাই তাকে পায়নি সে তার জীবনে। তাই রক্তিমের কোনো ক্ষতি চায় না, ভালো থাকুক সে তার নতুন জীবনে, এটাই তার চাওয়া। সব ভালোবাসার যেমন পূর্ণতা পায় না, তেমন ভালোবাসার পরিপূর্ণতাও পায় না। সেও শুধু শুধু নিজের প্রিয়জনদের সে আর কষ্ট দেবে না, নিজের জীবনকে গুছিয়ে ভালো থাকার চেষ্টা করবে। এসব ভাবতে ভাবতে ফোনের আওয়াজে তার ঘোর কাটে বিপাশার। আননোন নাম্বার দেখে প্রথমে রিসিভ না করলেও অনবরত কল আসায় এক প্রকার বিরক্ত হয়ে ফোন রিসিভ করে সে। হ্যালো, কে বলছেন? বুঝলাম, কিন্তু আমার সাথে আপনার কি কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল বিকেলে মন টাওয়ারে দেখা করুন। আচ্ছা রাখছি। সেদিনের সেই রাতের পর রুদ্মিলা যেন আরো গুটিয়ে নিয়েছে নিজেকে। একেবারেই চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে নিজ থেকে কথা বলে না। কেউ কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ নাতে উত্তর দেয়। রক্তিমের সাথেও দূরত্ব বজায় রাখছে। এ কয়েকদিন রূপার কাছেই ঘুমিয়েছে। বাড়ির সবাই জানে সামনে পরীক্ষা, তাই রাত জেগে পড়লে রক্তিমের ঘুমের সমস্যা হবে, এজন্য রূপার কাছে শোয় সে। কিন্তু একমাত্র রক্তিম বুঝতে পারছে রুদ্মিলা তাকে এড়িয়ে চলতে চায়, তার সামনে থাকতে চায় না বলেই এমন সিদ্ধান্ত তার। রুদ্মিলা রাতের খাবার পানি ও প্রয়োজনীয় জিনিস দিতে এসে থমকে যায়, কারণ সাধারণত এ সময় রক্তিম ঘরে থাকে না বলেই সে তার কাজগুলো সেরে ফেলে। কিন্তু হঠাৎ রক্তিমের সাথে আকস্মিক দেখা হয় কিছুটা ভরকে যায় সে। পরক্ষণেই নিজেকে সামলে পানির জগ রেখে বেরিয়ে আসার সময় রক্তিম দরজা আগলে দাঁড়ায়। আমাকে বকা দে, মাইট দে, যা ইচ্ছে বল, কিন্তু এভাবে আমার সাথে কথা না বলে আমার সাথে একটা অদৃশ্য দেয়াল কেন তৈরি করছিস মিলা? রূপা অপেক্ষা করছে, আমাকে যেতে দাও। ও কোনো ছোট বাচ্চা নয়, আর তুই আমার বউ। সো এখন আমি যেটা প্রশ্ন করেছি তার উত্তর না দিয়ে তুই কোথাও যেতে পারবি না, বুঝলি? বউ? বাহ, ভালো বলেছ। বউ হিসেবে কোন মর্যাদাটা দিয়েছো তুমি যে আজ আমাকে নিজের বউ বলে দাবি করছো? আজ পর্যন্ত বউয়ের কোনো দায়িত্ব পালন করেছো তুমি যে আমি তোমার বাধ্য বউয়ের আচরণ করব? ছাড়ো, আমাকে যেতে দাও। রুদ্মিলা রক্তিমকে ধাক্কা দিয়ে যেতে নিয়েছিল, তার আগেই রক্তিম তাকে নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় রুদ্মিলা হতবাক হয়ে গেল। রক্তিমকে সারানোর চেষ্টা করছে, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠতে পারছে না সে। রক্তিম বাধা পেয়ে আরো শক্ত করে আঁকড়ে ধরেছে তাকে। আজকে খুব ভোরে ঘুম ভাঙে রুদ্মিলার। ঘুম ভাঙার পর সে গতকাল ঘটনার কিছুটা লজ্জিত ভঙ্গিতে হেসে উঠল। পরক্ষণেই মনে পড়ল রক্তিমের বলা কথাগুলো। গতকাল রাতে রাগের বশে রক্তিম হঠাৎ করে রুদ্মিলাকে ঠোঁটবন্দি করার কিছুক্ষণ পর তার সম্বিত ফিরে পেল। তার মনে হলো রুদ্মিলার ইচ্ছার বিরুদ্ধে নিজের পুরুষত্ব ফালাচ্ছে, কিন্তু সে তার নিজের ভালোবাসাকে ভালোবেসেই পেতে চেয়েছিল বলেই নিজের ভালোবাসাকে এত কাছে পেয়েও নিজের কাছ থেকে দূরে রেখেছে। তাই রাগের বশে মিলার সাথে এমন আচরণ করা ঠিক হয়নি তার। তাই তৎক্ষণাৎ নিজেকে রুদ্মিলা থেকে ছাড়িয়ে অনুতপ্তের ভঙ্গিতে কাপা গলায় বলে, সরি মিলা, আসলে আমি আমার ভালোবাসার অপমান করতে চাইনি। তখন তোর কথাগুলো শুনে রাগের বশে এমন একটা কাজ করে ফেলেছি, আমাকে মাফ করে দে প্লিজ। এতক্ষণ নিজের অনিচ্ছা সত্ত্বেও রুদ্মিলার রক্তিমের ছোঁয়া খুবই ভালো লাগছিল। সে চেয়েছিল সময়টা যেন এখানেই আটকে যায়, রক্তিমের বলা কথাগুলো যেন মিথ্যে হয়, তার বুনো স্বামী যেন তাকে তার ভালোবাসার শক্ত বাঁধনে বেঁধে রাখে তার জীবনে। নিজেকে এই অল্প সময়েও খুব সুখী মনে হচ্ছিল রুদ্মিলার। কিন্তু হঠাৎ রক্তিমের কথাগুলো যেন তার কানে পৌঁছানো মাত্র সে বুঝতে পারল যে তার বুনো স্বামী অনেক আগে থেকেই নিজের মনের সব ভালোবাসা অন্য কারোর জন্য বাক্সবন্দি করে রেখে। মুহূর্তেই নিজের সমস্ত আবেগ অনুভূতি মাটি চাপা দিয়ে দরজা খুলে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় সে। বিকালে একজনের সাথে দেখা করতে যাবে বলে বিপাশা সকাল থেকে টুকটাক দরকারি কাজগুলো সেরে রাখছিল। মেয়ের এমন স্বাভাবিক আচরণে বেগম মোস্তফা কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল। মেয়ের পাশে দাঁড়িয়ে তার কপালে একটা চুমু এঁকে জিজ্ঞেস করে, আমার বিপুমনি আজ সকাল থেকে এত কাজ করছে, কেউ কি আসবে নাকি? না মা, আসলে আমি একটু বিকেলে বের হব, তাই হাতের কাজগুলো সেরে রাখছি। হঠাৎ এই শরীরে বাইরে যাবি কেন? কি লাগবে বল?
তোর ভাইয়েরা বা তোর বাবা আসার সময় নিয়ে আসবে। উফ মা, আমি এখন সুস্থ আছি, আর আমার পিছু লাগবে না। একজনের সাথে দেখা করতে যাব শুধু। রাগ করিস কেন? আমি তোর জন্য চিন্তা করে বলেই এমন করি। আমি রাগ করছি না মা, এখন তুমি যাও তো, নাস্তা রেডি করো, আমার খিদে পেয়েছে খুব। সে কি, আগে বলবি তো, আমি তো তোর কথা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। আসলে বিপাশার এখন একটুও খিদে পায়নি। সে শুধুমাত্র মাকে সরানোর জন্যই মিথ্যে বলেছে। আজকাল তার কারোর সাথেই বেশি কথা বলতে ভালো লাগে না, তাই যতটা সম্ভব এড়িয়ে চলে সবাইকে। রক্তিমের অফিসে যাওয়ার সময় রুদ্মিলা আজকে তাকে সব বলে দিচ্ছে যে তার কোন জিনিস সে কোথায় রেখেছে, কোথায় তার শার্ট প্যান্ট, জুতো, টাই, রুমাল, ঘড়ি ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়। রুদ্মিলার আচরণ রক্তিমের কিছুটা খটকা লাগলেও সেও স্বাভাবিক ভঙ্গিতে মিলা সব কথা অনুসরণ করে সব বুঝে নিয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় রক্তিম। অন্যদিকে রুদ্মিলাও তার সব কাজ সেরে রাখল। বিকেল 4টা। মুন রেস্টুরেন্টে বসে আছে বিপাশা। সে সবসময় সব কাজ খুবই পাংচুয়াল, তাই তো নির্দিষ্ট সময় সে এখানে এসে বসে আছে। কিন্তু যার জন্য আসা সে এখনও আসেনি, তাই তার মিনিট 5 দেখে সে উঠে যাওয়ার সিদ্ধান্ত নিল। হঠাৎ কারো গলার স্বর শুনে সামনে তাকালো বিপাশা। একটা 22-23 বছরই মেয়ে, পরনে তার হালকা ধূসর রঙের একটি তাঁতের শাড়ি, হাত ভর্তি কাচের চুড়ি, হালকা সাজে কি অপূর্ব মোহনীয় লাগছে মেয়েটিকে। বিশেষ করে মেয়েটির চোখ জোড়া যেন মায়ার একটি সাগর মনে হচ্ছে বিপাশার। একটা মেয়ে হয়ে সে নিজেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আবার সামনে থাকা মানুষটির কথায় সে তার ঘোর থেকে বেরিয়ে বলে, হ্যাঁ আমি বিপাশা, আর আমি যদি ভুল না হই তাহলে আপনি কি ফোনের সেই ব্যক্তি? জি, আমি সে ব্যক্তি। আসসালামু আলাইকুম আপু, আমার নাম রুদ্মিলা চৌধুরী, রক্তিম চৌধুরীর ওয়াইফ। হালকা হাসি দিয়ে রুদ্মিলা উত্তর দিয়ে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা অপূর্ব রূপবতী একজন নারীর দিকে। এতটা রূপবতী মেয়ে সে খুব কমই দেখেছে। বিপাশাকে দেখে রুদ্মিলা মনে মনে রক্তিমের ভালোবাসার প্রশংসা করলো, যে কিনা এমন একজন রূপসী নারী পেয়েও তার জীবনে প্রথম ভালোবাসাকেই মনে রেখে অ্যানাকে রিজেক্ট করেছিল। সে চাইলেই তো এর সাথে সব রকম ছলনা করতে পারত, কিন্তু তার বুনো স্বামী তার ভালোবাসার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে সবের সময়। তা না হলে তাকেও কি এমনভাবে সম্মান করতে পারত? সে তো চাইলেই তাকে ভোগ করতে পারত, কিন্তু সে তাও করেনি। সত্যি সত্যি বুনো ভাই ভালোবাসে তার বৃদ্ধ ভালোবাসাকে। অনেক শ্রদ্ধা জ্ঞাপন করলো সে। আপনি হঠাৎ আমার সাথে দেখা করতে চাইলেন কেন? আসলে আমি রক্তিমের বিষয়ে আপনাকে কিছু জানাতে চাই। কেন? আপু আমার কথাটা প্লিজ পুরোটা একটু ধৈর্য নিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা বলুন, শুনি তাহলে। রক্তিমের বলা সেদিন রাতের সব কথা বিপাশাকে খুলে বলে রুদ্মিলা, এমনকি তাদের বিয়ের পরিস্থিতিটাও বলে। শুনলেন তো আপু সব কিছু? আসলে রক্তিম ইচ্ছে করে আপনাকে হার্ট করতে চায়নি। সে অন্য কাউকে ভালোবাসে, আর তাকে না পাওয়ার কষ্টেই সে তখন আপনার সাথে এমন ব্যবহার করেছিল। আপনিও ওনাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি ওকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আসলে কাউকে ভালোবাসলে তাকে অভিশাপ দেওয়া যায় না, তাই ক্ষমা আমি ওকে অনেক আগেই করে দিয়েছি। ধন্যবাদ আপু। আসলে রক্তিম এই বিষয়টা নিয়ে অনেকটাই আত্মগ্লানিতে ভুগছিল, আপনার সাথে কথা বলতেও লজ্জা পাচ্ছিল, তাই আমি এসেছি ওর হয়ে। জানো রুদ্মিলা, ভালোবাসাকে মুক্ত আকাশে উঠতে দিতে হয়, তাকে ধরে বেঁধে রাখা যায় না। এটা দু তরফের অনুভূতির বিষয়। ছেড়ো না ওকে, ভালোবেসে আঁকড়ে মুক্ত আকাশে ডানা মেলে উঠতে দাও। যদি ফিরে আসে ভেবে নিও তোমার ভালোবাসা জিতেছে। অনেক ভোরবেলায় এক কাপড়ে বাড়ি ছেড়ে উভ্রান্তের মতো বেরিয়ে আসে রুদ্মিলা, আর সে নিজেকে আটকে রাখতে পারছে না। সেদিন রক্তিমের মুখে অন্য কাউকে ভালোবাসি কথাটা শোনার পর থেকে নিজের চোখের জলকে অনেক কষ্টে আটকে রেখেছে সে, কিন্তু আর পারছে না নিজের চোখের সাথে লড়াই করতে। তাই তো বাড়ি ছেড়ে অনেক দূরে নদীর পাড়ে নিজের চোখের জল ফেলছে সে। মনের সব কষ্টগুলো যেন আজ উপচে পড়ছে এই নীরব নিস্তব্ধ নদীর তীরে। অনেকটা সময় কেঁদে নিজেকে বেশ হালকা লাগছে রুদ্মিলার। মনে মনে রক্তিমের সাথে কাটানো সুখের স্মৃতিচারণ করছে সে। তারপর নিজে নিজেই একটি গানের কিছু লাইন বলা শুরু করলো। এই অবেলায় তোমারই
আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। এই চার লাইন গেয়ে নীরব নিস্তব্ধ হয়ে আবার চোখের জল ফেলা শুরু করলো। তখনই হঠাৎ কেউ একজন আবার গাওয়া শুরু করলো। কেউ কোথাও ভালো নেই, যেন কতকালার হাতে হাত অবেলায়, কতকালার ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায়। তাই বলি কি ছেড়ে যাবে এ অবেলায় তুমি? গানের স্বর শুনে পিছন ফিরে তাকায় রুদ্মিলা। তাকিয়ে যেন স্তব্ধ হয়ে যায় সে। এই কী অবস্থা মানুষটার? নিজেই নিজেকে জিজ্ঞেস করে সে। হ্যাঁ, রক্তিম এসেছে রুদ্মিলার পিছন পিছন। তার গতকাল সকালে রুদ্মিলার ব্যবহারই খটকা লেগেছে, কিন্তু প্রকাশ করেনি। তাই তো তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছিল কাল। কিন্তু রুদ্মিলা কাল রাতেও একটা ফিকে অজুহাত দিয়ে রূপার কাছে শুতে চলে গিয়েছিল। অজানা ভয়ে সে সারা রাত দুচোখ এক করতে পারেনি। তাই তো ভোরবেলা যখন রুদ্মিলা তার ঘরে আসে, সে ঘুমের ভান করে পড়ে থাকে তার মনোভাব জানার জন্য। ভোরবেলায় রুদ্মিলা ধীর পায়ে রক্তিমের মাথার পাশে মেঝেতে বসে মৃদু স্বরে বলে, তুমি জেগে থাকলে হয়তো কখনো আমি এই কথাগুলো তোমাকে বলতে পারতাম না বুনো স্বামী। আমাদের বিয়েটা হঠাৎ হলেও এই 2 মাসে আমি যে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। তাই তো সেদিন তোমার মুখে অন্য কাউকে ভালোবাসি কথাটা শোনার পর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমার যতই কষ্ট হোক না কেন আমি তোমায় এই বাঁধন থেকে মুক্তি দিব। জানো বুনো স্বামী, আমি তোমাকে কারোর সাথে ভাগ করে নিতে পারবো না, অতটা উদার তোমার মিলা নয়। তাই তো নিজেই সব ছেড়ে চলে যাচ্ছি। এরপর তুমি তোমার সে ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখে থেকো, আমি না হয় দূর থেকেই চিরকাল তোমায় ভালোবেসে যাব। রক্তিম চোখ বন্ধ করেই সব শুনছিল, কিন্তু সে আটকায়নি মিলাকে। সে আজ নিশ্চিত হলো যে তার মিলা তাকে ভালোবাসে, তাই সে তার ভালোবাসার কথাও জানাবে, কিন্তু অন্যভাবে। তাই মিলাকে চলে যেতে দেয় এবং পরক্ষণে নিজেও পিছু নেয় তার। সারা রাত না ঘুমানোর কারণে তার চোখ পুরো লাল হয়ে গেছে। যে কেউ রক্তিমকে এভাবে দেখলে নির্ঘাত হার্ট ফেল করবে। রক্তলাল চোখে তাকিয়ে মিলাকে প্রশ্ন করে সে, কিরে এভাবে না বলে কয়ে তুই কই পালাচ্ছিলি? রক্তিমের কণ্ঠে একবার চোখ তুলে তাকিয়ে আবার নিচের দিকে চেয়ে আছে রুদ্মিলা। রক্তিমের গলার স্বর কিছুটা কঠিন করে আবার বলল, কিরে প্রশ্ন করছি উত্তর দিচ্ছিস না কেন? রুদ্মিলা রক্তিমের এমন রূপ আগে কখনো দেখেনি। রক্তিম যতই রেগে থাকুক না কেন, কখনো তার সাথে জোর গলায় কোনোদিন কথা বলেনি। তাই সে কিছুটা ভয় পেয়ে যায়, কাঁপা কাঁপা গলায় বলে, তোমাকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। তুমি তো নানা ভাইয়ের অনুরোধ রাখতেই আমাকে বিয়ে করেছিলে, কিন্তু যখন অন্য কাউকে ভালোবাসো তখন আমি তোমার জীবন থেকে তোমার বিরক্তির কারণ হতে চাই না। তাই নিশ্চুপভাবে চলে যাচ্ছি। রক্তিম ভাবলেও মিলাকে আরও কিছুটা কষ্ট দেবে, পরে ভালোবেসে সব সুদে আসলে মিটিয়ে দেবে। তাই সেও বলল, অন্য কাউকে ভালোবাসি বলে তুই আমাকে কিছু না বলে চলে যাবি? আজব তো, আমি না তোর স্বামী, আর তুই আমার অনুমতি না নিয়ে চলে যাওয়ার মতো এত বড় একটা সিদ্ধান্ত একা নিয়ে নিলি? নিজেকে অনেক বড় ভাবা শুরু করে দিয়েছিস নাকি? হ্যাঁ, এখন চুপ কেন? এই তুই যে চলে যাচ্ছিলি, তোর যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো তাহলে তো ফুপা আমাকে জ্যান্ত পুঁতে দিত। তুই কি আমি অন্য কাউকে ভালোবাসি বলে এ শাস্তিটা দিতে চেয়েছিলি নাকি? এবার রুদ্মিলা মুখ খুলল, এসব কি বলছো কি বুনো স্বামী? আমি যদি তোমার ক্ষতিই চাইতাম তাহলে তোমাকে ছেড়ে চলে না গিয়ে নিজেই তোমার ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি তা কোনোদিন করব না, কারণ আমি যে তোমাকে। রক্তিম জানে পরের শব্দটি কি হবে, তবুও অজানার ভান করে সে প্রশ্ন করে বলে, আমি যে তোমায় কি মিলা? কিছু না। ও আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি চলো। চারিদিকে সকালের আলো ফুটে গেছে, বেশি দেরি হলে মা আবার হাজারখানিক প্রশ্ন করবে। না, আমি যাব না আরও বাড়ি। এখনো ভালো করে বলছি মিলা, কথা শোন, না হলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। আমি বললাম তো আমি যাব না, কেন জোর করছো আমায়? তোকে ভালোভাবে বললে তুই কিছুই শুনবি না, আর তোকে কিভাবে নিতে হবে তা আমি ভালো করেই জানি। জোরের কি দেখেছিস, এখন দেখবি জোর কাকে বলে। বলেই সে রুদ্মিলাকে পাঁজাকোলা করে হাঁটা শুরু করলো। ঘটনার আকস্মিকতায় রুদ্মিলা ভেবলির মতন তাকিয়ে রইল রক্তিমের দিকে। আর রক্তিম মনের মধ্যে একটা প্রশান্তির নিঃশ্বাস নিয়ে সামনে তাকিয়ে বড় বড় পা ফেলে হাঁটতে লাগলো।
এমন একটা রোমাঞ্চকর পরিবেশে নিজের ভালোবাসার মানুষ তার উপরে হালালকৃত বউকে কোলে নিয়ে তা উপভোগ করার ফিলিংসটাই সেই, যা রক্তিম একদম মিস করতে চায় না। সে যদি পারত তাহলে এই সময়টাকে বেঁধে রাখত, কিন্তু তা তো সম্ভব নয়। তবে উর্মিলার সাথে সব কিছু ঠিক হয়ে গেলে প্রতিটা সকাল সে নতুন করে উপভোগ করতে চায়। শিশির ভেজা খালি ঘাসে পায়ে হেঁটে নিজেদের ভালোবাসাকে আরও রোমাঞ্চকর করতে চায় সে। রক্তিমের ভাবনাগুলো কি পূর্ণতা পাবে? ভোরবেলায় রুদমিলাকে কোলে করে নিয়ে বাড়ি ফেরে রক্তিম। তাকে রুমে রেখে মুখের রাগের আভাস ফুটিয়ে বেরিয়ে যায় সে। এদিকে মিলাবাচারি রক্তিমের এহেন আচরণের কোনো মানেই খুঁজে পাচ্ছে না। সে ভাবছে রক্তিম তো অন্য কাউকে ভালোবাসে। সে বিপাশার মতন একটা মেয়েকে রিজেক্ট করেছিল। বাসরাতে আমাকে মেনে নিতেও সময় চাইলে তাহলে আমি যখন তাকে ছেড়ে চলে যেতে চাইছি তাহলে তার তো মনে মনে খুশি হওয়ার কথা, কিন্তু সে উল্টো আমার সাথে রাগ দেখাচ্ছে। আজব তো। দুপুরে খাওয়ার সময় রক্তিম বাড়ি ফিরেনি। অফিসে খোঁজ নিয়ে জানা যায় যে আজকে সে অফিসেও যায়নি। শানু বেগম কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে রুদমিলাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে মা মিলা, তোদের মধ্যে সব ঠিক আছে তো? মানে কোনো কারণে কি রক্তিম তোর সাথে রাগ করেছে? না মা, আমাদের মাঝে কোনো সমস্যা হয়নি। তোমার ছেলে হয়তো কোনো কাজে গেছে। চিন্তা করো না, দেখো ঠিক সময় মতো বাড়ি চলে আসবে। আচ্ছা, আমি ঘরে গেলাম। রক্তিম আসলে আমাকে জানাস। আচ্ছা মা। শাশুড়িকে সান্ত্বনা দিল নিজের মনে স্বস্তি পাচ্ছিল না রুদমিলা। সত্যিই তো তাদের মধ্যে একটা সমস্যা হয়েছে, তার জন্য তো রক্তিম রেগে বাইরে চলে গেল। সে ভেবেছে রাগ পড়লে বুনো স্বামী ফিরে আসবে, কিন্তু যখন দেখলো দিন শেষ হয়ে প্রায় রাত ঘনিয়ে আসছে কিন্তু রক্তিমের দেখা নেই, তখন সে অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। দুশ্চিন্তায় যখন সে কেঁদে কেটে অস্থির, তখনই ঘরে রক্তিমের আগমন ঘটে। সে ঘরে এসে রুদমিলার হাত ধরে তাকে খাট থেকে টেনে তুলে বলল, চল আমার সাথে। কোথায় যাব? আর তুমিই বা সারাদিন কোথায় ছিলে? এখন এত কথা বলতে ইচ্ছে করছে না, তুই চল আমার সাথে। আচ্ছা দাঁড়াও, মাকে বলে আসি। না লাগবে না, আমি এখানে আসার আগেই মায়ের সাথে কথা বলে এসেছি, এখন তুই চল। বলে এক প্রকার জোর করে রুদমিলাকে নিয়ে বেরিয়ে আসে রক্তিম। বাড়ির বাইরে একটা ক্যাব আগে থেকেই দাঁড় করানো ছিল, হয়তো রক্তিমই এনে রেখেছে। কিন্তু হঠাৎ আমাকে নিয়ে কোথায় যাচ্ছে সে? এসব নানা রকম চিন্তা ভাবনা করতে করতে রুদমিলা হঠাৎ সামনের সিটের সাথে ধাক্কা খেলো। উঠে দেখলো গাড়িটি একটা গেটের সামনে এসে থেমেছে, কিন্তু জায়গাটি রুদমিলার কাছে পরিচিত মনে হচ্ছে। তখনই রক্তিম হাত ধরে রুদমিলাকে গাড়ি থেকে নামিয়ে ড্রাইভারকে বিদায় দিয়ে বাড়ির ভিতরে ঢোকে। বাড়ির ভিতরে ঢোকার সময় রুদমিলার মনে পড়েছে যে এটা ওর ছোট মামার বাংলো বাড়ি। রুদমিলার ছোট মামা ওরফে রক্তিমের চাচা খুবই শৌখিন মানুষ, তাই গ্রাম থেকে একটু দূরে নিরিবিলি একটা স্থানে তিনি এই বাড়িটি বানিয়েছেন। রুদমিলার মা বেঁচে থাকাকালীন তারা সবাই প্রায় প্রতি শীতকালেই এখানে পিকনিক করতে আসতো, কিন্তু রুদমিলার মা মারা যাওয়ার পর এই কয়েকটা বছর রুদমিলার ছোট মামা নাকি কাউকে এখানে আসতে দেন না, এমনকি নিজেও খুব কম আসেন এখানে। রুদমিলা মায়ের সাথে কাটানো অনেক স্মৃতি আছে তার, কিন্তু রক্তিম হঠাৎ তাকে এখানে কেন আনলো? আর মামুর থেকে বাংলোর চাবিই বা কেমন করে আনলো? এমন হাজারো প্রশ্ন মনের মধ্যে নিয়ে বাড়িতে প্রবেশ করলো তারা। ডাইনিং হলের রুমের দিকে ইশারা করে রক্তিম রুদমিলাকে বলে, ওই রুমে তোর জন্য কিছু জিনিস রাখা আছে, ওগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কেন এখন আবার কই যাব? আর বুনো স্বামী, তোমার কি হয়েছে আমাকে কি বলবে? সকালে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে, তারপর হঠাৎ রাতের বেলায় আমাকে প্রায় তুলে আনার মতন করে এখানে নিয়ে এলে, আমি তো কিছুই বুঝছি না। একটু পরে সবই বুঝতে পারবি। তুই তো একটা গবেট, তোকে তো কোনো কিছু হাতে ধরে না বোঝালে বুঝিসই না। আজ তো একটা অপদার্থ তুই। ঠিক এই তুমি আমাকে গাধা আর অপদার্থ বললে? আমি গাধার মতন কোন কাজটা করেছি যে তুমি আমাকে গাধা বলছো? রক্তিম বুঝলো এই মেয়ের সাথে এখন কোনো প্রকার কথা বাড়ানোর মানে সময় নষ্ট করা, তাই এক প্রকার জোর করে সে রুদমিলাকে রুমের ভিতরে ঢুকিয়ে কথা বলার কোনো সুযোগ না দিয়ে দোতলার দিকে চলে গেল। রুদমিলা রাগে গজগজ করতে করতে রুমের ভিতরে গিয়ে চমকে গেল।
সে দেখলো খাটের উপর একটা সুন্দর লাল রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, দুমুঠো লাল রঙের কাচের চুড়ি, একটা স্টোনের অর্নামেন্টসের সেট, সাথে সাজগোজের অন্যান্য সব প্রয়োজনীয় জিনিসপত্র। মুহূর্তের মাঝে সে খুশি হয়ে গেল। রক্তিম কি তাহলে তাকে আজ আবেদনময়ী রূপে তার কাছে আহ্বান করছে তাকে? তা না হলে কেন এই লাল রঙের সমাহার? রুদ্মিলা তো জানে একজন নারীকে লাল রঙেই সবচেয়ে বেশি আবেদনময়ী লাগে। নানা রকম মিশ্র অনুভূতি নিয়ে মিলা সাজ শেষ করলো। জীবনে প্রথম সে এত সেজেছে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় দেখছে সে। এমন সময় গিটারের আওয়াজ কানে আসে তার। তাহলে কি বুনো স্বামী গিটার বাজাচ্ছে? ভেবেই সে রুম থেকে বের হলো। তখনই গানের সুর ভেসে আসলো। বড় অবেলায় পেলাম তোমায়, কেন এখনই যাবে হারিয়ে? কি করে বলো রব হয়ে একলায়, ফিরে দেখো আছি দাঁড়িয়ে। এই 4 লাইন চলাকালীন রুদ্মিলা আন্দাজ করলো যে রক্তিমের গানের গলা ছাদ থেকে আসছে। তাই সেও সেদিকে হাঁটতে লাগলো দ্রুত গতিতে। কেন হঠাৎ তুমি এলে? কেন নয় তবে পুরোটা জুড়ে, আজ পেয়েও হারানো যায় না মানা, বাঁচার মানেটা রয়ে যাবে দূরে। গানটি নিজ দায়িত্বে শুনে নেবেন। তাহসান খানের একটি জনপ্রিয় গান। রুদ্মিলা ছাদে এসে রক্তিমকে গিটারের সাথে মনোযোগ দিয়ে তাল মিলাতে দেখে চুপ করে গানটিকে শুনছে। গান শেষ করে রক্তিম পিছনের দিকে না ফিরেই বলা শুরু করে। জানিস মিলা, আমি যাকে ভালোবাসি সে কোনোদিনই আমার ভালোবাসার গভীরত্ব বোঝেনি। একটা মেয়েকে নাকি 100 মাইল দূরেও যদি কেউ লুকিয়ে দেখে তাহলে নাকি সেই মেয়েটি বুঝতে পারে। কিন্তু আমি এমন একজনকে ভালোবাসি যে কিনা আমার চোখে তার জন্য এত ভালোবাসা কোনোদিন দেখেনি। তাইলে তুই বল, তাকে গাধা বলাটা কি ভুল? আচ্ছা তুই কি জানতে চাস না আমি যাকে ভালোবাসি তার নাম কি? তুমি কি বলতে চাচ্ছ তার নাম? কারণ তুই এখন আমার বউ, তাই আমার সব কিছু জানার রাইট তোর আছে। আর আমিও বলতে চাই সে নারীর কথা যার চোখে আমি দেখেছি আমার সর্বনাশ। বেশ, তবে বলো। তার আগে আমি তোকে কিছু দেখাতে চাই। কি? রক্তিম তার পাশে থেকে একটা বাক্স রুদ্মিলার দিকে বাড়িয়ে দিল। রুদ্মিলা কিছুই বুঝতে পারছে না, তবুও সে হাত বাড়িয়ে বাক্সটা হাতে নিয়ে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকালো রক্তিমের মুখের দিকে। রক্তিম বুঝতে পেরেই বলল, খুলে দেখ তো চিনতে পারিস কিনা। রক্তিমের কথা শুনে রুদ্মিলা বাক্সটি খুলে দেখল। খুলে যা দেখলো তাতে সে রীতিমতো অবাকের চরম সীমায় পৌঁছে গেল। বাক্সটিতে এমন কিছু জিনিস ছিল যা দেখে রুদ্মিলা চলে গেল তার শৈশব এবং কৈশোরের স্মৃতিতে। একবার ছোটবেলায় রুদ্মিলা নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। গ্রামে গিয়ে সব কাজিনদের সাথে বেশ মজায় কাটছিল তার দিনগুলো। একদিন সবাই মিলে ঠিক করলো তারা পুকুরে গোসল করবে। যেই ভাবা সেই কাজ। কিন্তু রুদ্মিলা শহরে থাকায় তার সেভাবে সাঁতার শেখা হয়নি। তবুও অন্যদের সাথে মজা করে পুকুরে গোসল করার জন্য সে বিষয়টি এড়িয়ে গেল। সবার সাথে নিজেও নেমে পড়লো পানিতে। প্রথমটা সব ভালোই ছিল, হঠাৎ মাছ পুকুরে গিয়ে দাঁড়ানোর ঠাঁই পাচ্ছিল না রুদ্মিলা। সে কি ভয়ঙ্কর একটা অবস্থা, আজও মনে পড়লে শিউরে ওঠে সে। অন্যদিকে কাউকে ডাকতেও পারছিল না সে। এইদিকে যখন রুদ্মিলা জীবন মৃত্যুর সাথে লড়াই করছিল তখন তাকে কেউ একজন কাঁধে তুলে পানির উপরে নিয়ে আসে। বেশিক্ষণ পানিতে থাকার ফলে পাড়ে ওঠার আগেই জ্ঞান হারায় সে। পাড়ে এসে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে, কিন্তু তাকে সে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে এনেছে সে তা আর জানতে পারেনি। বা বলা চলে শৈশবের দুর্ঘটনায় সে এতটাই মূর্ছে পড়েছিল যে কে বা কিভাবে সে বেঁচে গেল তার প্রতি তার আগ্রহ ছিল কম। কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সে যখন নিজের প্রিয় ব্যান্ডটি খুঁজে পায়নি তখন সে বেশি কষ্ট পেয়েছে। কিন্তু আজ রক্তিমের দেওয়া এই বাক্স সে হারিয়ে যাওয়া ব্যান্ডটি দেখতে পেল। শুধু এগুলোই নয়, আরও অনেক হেয়ার ব্যান্ড, ক্লিপ, চুলের কাটা, তার প্রিয় অনেক কিছু যা সে নানা বাড়িতে আসলেই আর খুঁজে পেত না। কিন্তু সবার চেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করলো একটি কার্ড। এই কার্ডটি রুদ্মিলার খুব পরিচিত। কয়েক বছর ধরে বেনামি অনেক গিফট, ফুল, তার হারিয়ে যাওয়া জিনিসগুলোর অনুরূপ উপহার আসতো তার নামে। প্রেম ভালোবাসায় তার কোনো কালেই তেমন আগ্রহ ছিল না। তার উপরে মামারা মেয়ে যদি ভালোবাসায় করে তাহলে তো আর কথাই নেই। তাই সে এসব থেকে নিজেকে সবসময় দূরেই রেখেছে। কিন্তু যখন বুঝলো গিফট পাঠানোর লোকটি তাকে ভালোবাসে এবং সে অনেকটা আসক্ত রুদ্মিলায়, তাই রুদ্মিলা একদিন যে স্থান থেকে উপহারগুলো পেত সেখানে একটি কার্ড দিয়ে লোকটিকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। কিন্তু
কিন্তু তার দেওয়া সেই কার্ডটি রক্তিমের দেওয়া বাক্সে কিভাবে আসলো তাই বুঝছে না সে। অনেক প্রশ্ন আর কৌতূহলের চাহনি নিয়ে সে রক্তিমের দিকে তাকিয়ে রইল। রক্তিম হঠাৎ নিজে থেকেই বলা শুরু করলো। ছোট থেকেই তোকে ভালো লাগতো, কিন্তু যেদিন তুই পানিতে ডুবে যাচ্ছিলি তখন যেন আমার আত্মাটা বের হয়ে যাচ্ছিল। সেদিনই বুঝছি আমার ভালো থাকার ওষুধ তুই। আমার ভালোবাসা শুরুর স্মৃতি হিসেবে তোর ওই প্যান্টটি নিজের কাছে রেখে দিয়েছিলাম। এরপর থেকে যখনই তুই বাড়ি আসতি তখনই তোর প্রিয় জিনিসগুলো খুব সাবধানে সরিয়ে রাখতাম, কারণ তুই তোর প্রিয় কোনো কিছুকে খুবই ভালোবাসতিস। তাতে তোর ভালোবাসার ছোঁয়া পাবো বলে রেখে দিতাম নিজের কাছে অতি গোপনে। এরপর যখন কলেজে উঠি তখন থেকেই টিউশনি পড়িয়ে যে স্বল্প পরিমাণ আয় করতাম তা দিয়ে তোর জন্য তোর থেকে নিয়ে নেওয়া জিনিসগুলোর অনুরূপ উপহার পাঠাতে লাগলাম। বেশ চলছিল দিনগুলো তখন আমার, কিন্তু হঠাৎ একদিন তোর ওই কার্ডটা যেন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তুই কার্ডটার সাথে একটা চিটকোট দিয়ে বলেছিলি, জানি না কে আপনি, তবে এইটুকু বুঝতে পারছি আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমি কখনোই আপনার এ প্রস্তাবে রাজি হতে পারবো না। প্রেম ভালোবাসা আমার জন্য নয়। আপনি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আর কোনোদিন আমাকে কোনো উপহার পাঠাবেন না। ইতি। সেদিন থেকে তোর আর আমার মাঝে একটা অদৃশ্য দেয়াল তুলে দিলাম আমি। তোকে যতটা সম্ভব এড়িয়ে চললাম। তুই যখনই আসতি তখন বেশিরভাগ সময় বাইরেই থাকতাম। কিন্তু বিশ্বাস কর, প্রতি রাতে একবার হলেও তোর মুখ দেখতে আমি তোর ঘরের জানালায় গিয়ে দাঁড়াতাম। এমন অনেক রাত ভোর হয়ে আছে, এমন কত রাত ভোর হয়েছে তোর মুখ দেখতে দেখতে তার হিসেব নেই। তুই জানতে চেয়েছিলি না যে আমি কাকে ভালোবাসি? তাহলে শোন। আমি আমার শৈশবের সেই চঞ্চলাবতীকে ভালোবাসি। আমি সেই ঘুমপড়িকে ভালোবাসি যাকে দেখে আমার অনেক রাত ভোর হয়েছে। আমি সেই ভীতু মিলাকে ভালোবাসি যে কিনা এখনও কুকুর দেখলে দৌড়ে পালায়। আমি আমার এই মিলা গাধাটিকে ভালোবাসি, খুব ভালোবাসি তোকে মায়াপরি। সারা জীবন তোর এই বুনো স্বামীটার বুকে থাকবি। এই বুক যে তোর আলিঙ্গনের জন্য বড় কাতর হয়ে আছে রে, শান্ত করবি না আমার এই বুক? এতক্ষণ মনোমুগ্ধকরভাবে রক্তিমের প্রতিটি কথা শুনছে রুদ্মিলা। রক্তিমের সেই ভালোবাসার মানুষটি যে সে নিজেই তা জেনে যেন সে এক স্বর্গ সুখ অনুভব করছে। রক্তিম যখন তার বুকে আলিঙ্গনের কথা বলে, রুদ্মিলা এক মুহূর্তের জন্য দেরি না করে ঝাঁপিয়ে পড়ে রক্তিমের বুকে। যেন এক মুহূর্ত দেরি হলে রক্তিম হারিয়ে যাবে। রক্তিমও পরম আবেশে জড়িয়ে ধরল রুদ্মিলাকে। মায়াপরি কি আমায় ভালোবাসে? তার মুখে কি ভালোবাসি মধুর শব্দটি শুনতে পাবে এ অধম? আরে শক্ত করে জড়িয়ে ধরে রুদ্মিলা কান্না জড়িত কণ্ঠে আনন্দ ঘন গলায় বলল, ভালোবাসি ভালোবাসি, খুব ভালোবাসি। এই পাগলাটে অস্থির বুনো স্বামীকে অনেক ভালোবাসি। এত ভালোবাসতে কিন্তু কোনো দিন আমি বলনি কেন? তোকে হারানোর ভয়ে। হারানোর ভয়ে মানে? দেখ, ফুপু মারা না গেলে হয়তো আমি চাকরি পাওয়ার পরই তোকে আমার ভালোবাসার কথা জানাতাম, কিন্তু ফুপু মারা গেল আর তোর আর আমার জীবনের পুরো মোড়টাই এক ঝটকায় ওলট পালট হয়ে গেল। এরপর ইচ্ছে করি আর বলিনি, কিন্তু কিন্তু কি? কিন্তু যখন শুনলাম ফুপা তোর বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছে তখন আমার মনকে আর শান্ত রাখতে পারছিলাম না। তাই তো লজ্জা শরমের মাথা খেয়ে দাদাভাইকে সব বলেছিলাম। তারপর সব কিছুই তিনি করেছেন। রক্তিমের এই কথা শুনে রুদ্মিলা তার বুক থেকে মাথা তুলে কিছুটা উত্তেজিত গলায় বলল, কি? তুমি সব কিছু নানা ভাইকে বলছিলা? এই তার মানে নানা ভাইয়ের অসুস্থতাটাও কি মিথ্যা ছিল? মুচকি হাসি দিয়ে রক্তিম ঘাড় নাড়ে। রুদ্মিলাকে মুখে হাঁ করে থ হয়ে দাঁড়িয়ে রইল। ব্যাস, যদি কেউ শিয়ালের কাছে মুরগি বাগা দেয় তাহলে মুরগির যা হয় তাই হলো। আর এখানে নিজের হালালকৃত বিবাহিত বইয়ের এমন আবেদনরূপী সাজ আর তার উপরে হাঁ করা মুখের সঠিক সুযোগ নিতে রক্তিম আর এক মুহূর্ত দেরি করেনি। নিজের ঠোঁটখানা মিশিয়ে দিল রুদ্মিলার ঠোঁটে। আকস্মিক ঘটনায় রুদ্মিলা কিছুটা চমকালেও নিজেকে সামলে নেয়। কিন্তু কিছুক্ষণ পর রুদ্মিলা রক্তিমের থেকে নিজেকে ছাড়িয়ে অনেকটা ভাব নিয়ে বলে, না না, এইসব এখন কিছুই হবে না। কেন? আর কত নিজেরে কন্ট্রোল করবো বল? আগে তো যাই হোক তুই আমার জন্য হালাল ছিলি না, কিন্তু গত 2 মাসও নিজেকে তোর থেকে আলাদা রাখছি, পাছে তুই যাতে আমাকে ভালোবেসে নিজের করে নিস। আর এখন সব জেনেও এমন করছিস কেন মিলা? ওই আগে বলো আমি তোমার কি হই, তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দিব। কেন তুই জানিস না তুই আমার বউ হোস?
এখন কি মাইক নিয়ে কইতে হইব? আমার তো মনে হয় না আমি তোমার বউ হই। মানে কি বলছিস তুই এগুলো? তোর কি মাথা ঠিক আছে মিলা? আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের সাথে কথাগুলো বলছি। তাহলে তাহলে আবার কি, তুমি কি জীবনে শুনেছো কোনো স্বামী তার বউকে সারাদিন তুই তুকারি করে? বিয়ের কয়েকদিন পর থেকেই তো আমি তোমাকে তুমি করে ডাকা শুরু করেছি, আর তুমি আমারে এখনো তুই তুই করতেছো। আমার কত শখ ছিল আমার জামাই আমারে তুমি তুমি করে সারাদিন ডাকবে, সুন্দর সুন্দর ভালোবাসার নামে ডাকবে, কিন্তু তুমি তুমি কি করো? এই মিলা, এইদিকে আয়, এইটা কর, ওইটা কর, সারাদিন শুধু বড় ভাইয়ের মতন ব্যবহার করো। তাহলে কেমনে মনে হবে যে আমি তোমার বউ? ও মা, এই জন্য বুঝি বউ আমার রাগ করেছে? আচ্ছা শোন মিলা, তুই হচ্ছিস আমার একমাত্র আদরের বউ। তোকে আমি তুই তুমি সব ডাকেই সম্বোধন করতে পারি, জানিস না? ভালোবাসায় কোনো ফর্মালিটি করতে নাই। যারা ভালোবাসার মানুষের সাথে ফর্মাল বিহেভ করে তাদের ভালোবাসায় খাত থাকে। আর ইউ নো, আমার ভালোবাসায় কোনো খাত নাই। ইটস পিওর লাভ। আসছে আমার পিওর লাভার। যদি আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত তাহলে কি হতো? তাই তো হতে দেই নাই, সারা জীবনের মতন নিজের করে নিছি। এখন যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, অনেক রাত হয়েছে। হঠাৎ রক্তিমের এই কথা শুনে রুদ্মিলার কিছুটা অভিমান হলো, কিন্তু মুখে তা প্রকাশ না করে নিচে চলে গেল। আসছে আমার খাঁটি প্রেমিক। এখন পর্যন্ত আমাকে কাছেই টেনে নিল না, সে নাকি খাঁটি প্রেমিক। দূর, ভাল লাগে না। বিড়বিড় করতে করতে রুমে চলে আসে সে। রুমের লাইট অফ ছিল, তাই লাইট জ্বালানোর জন্য সুইচ দিল, কিন্তু লাইট জ্বলছে না। পরে বুঝলো লোডশেডিং হয়েছে, তাই নিজের ব্যাগ থেকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে রুদ্মিলা রীতিমতো অবাক হয়ে গেল। পুরো রুমটা অল্প কিছু সময়ের ব্যবধানে পুরো বদলে গেছে। খাট জুড়ে সাদা গোলাপ সাজানো, মেঝেতে হাজারো ছোট বড় মোম দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। তার ভেতরে সমস্ত খুশি যেন তার মুখে ফুটে উঠেছে। রুমটা অনেক সুন্দর করে সাজানো, ঠিক স্বপ্নের মতন করে মনে হচ্ছে তার। কিন্তু সে খেয়াল করলো পুরো ঘরটায় সাদাময় করে সাজানো হয়েছে, চারদিকে যেন সাদার ছড়াছড়ি। হঠাৎ পিছন থেকে রক্তিম জড়িয়ে ধরে বলল, কেমন লাগছে সারপ্রাইজটা? খুব ভালো, কিন্তু সব কিছু সাদা কেন? তুমি জানো না সাদা পবিত্রতার প্রতীক? আর তোমার আর আমার ভালোবাসার এই রাতটা আমি পবিত্রময় করে রাখতে চাই। তাছাড়া তোমারও তো সাদা রং পছন্দ, তাই? আমার নিজেকে খুব সুখী সুখী লাগছে বনস্বামী। আমার কপালেও কি এত সুখ লেখা ছিল? আমার জানা ছিল না। এইসব কি সত্যি নাকি কোনো স্বপ্ন যা ঘুম ভাঙলেই শেষ হয়ে যাবে? এই সব কিছু সত্যি। সৃষ্টিকর্তা আমাদেরকে একটা সময় দুঃখ দিলে পরে আবার সুখও দেয়। আজ থেকেই তোমার সুখের দিন শুরু, বুঝলে? ও ভুলেই গিয়েছে, তোমার জন্য তো আরও একটা বিশেষ উপহার আছে। অবাক চাহনি দিয়ে রুদ্মিলা তাকিয়ে রইল রক্তিমের দিকে। যখন রক্তিম পকেট থেকে তার উপহারটা বের করে, তখন ছলছল চোখে রুদ্মিলা বলে, তোমার মনে ছিল বনস্বামী? ঠোঁটের কোনো একটা তৃপ্তির হাসি দিয়ে রক্তিমের হাত থেকে একটা নীল পদ্ম ফুল হাতে নিল রুদ্মিলা। অনেক আগে সে একদিন রক্তিমের কাছে নীল পদ্ম ফুলের বায়না করেছিল। তখন রক্তিম কিছুই বলেনি রুদ্মিলাকে, কিন্তু সে ঠিক মনে করে আজ তার জন্য নীল পদ্ম নিয়ে এসেছে। এই ছোট ছোট উপহার পেলে রুদ্মিলার মুখে যে পরিতৃপ্তির হাসি দেখে রক্তিম তার জন্য এমন হাজারো অমূল্য উপহার তুলে আনতে পারে। রুদ্মিলা হাতের ফুলটি মাথায় বাঁধতে নিলে রক্তিম নিজ হাতেই তা তার চুলের খোপায় আটকে দেয়। লাল রঙের শাড়ির সাথে এই নীলপদ্ম যেন একেবারে খাপে খাপে মিলে গেছে। কি অপরূপ মোহনীয় লাগছে রুদ্মিলাকে, তা শুধু রক্তিমই ব্যাখ্যা করতে পারবে। এর জন্যই কোনো এক কবি বলেছিলেন, যখন ছেলেরা প্রেমে পড়ে তখন প্রেমিকার গালের বসন্ত কোটাও টোলের মতো মনে হয় তাদের কাছে। রক্তিমেরও এখন তেমন দশা। সত্যিই ভালোবাসা একজন মানুষকে অনেক পরিবর্তন করে দেয়। শুধু সঠিক মানুষটি খুঁজে পাওয়াটাই মুশকিল এই ভেজাল পৃথিবীতে। রুদ্মিলার খোপায় ফুল লাগানোর সময় রক্তিমের চোখ যায় তার পিঠের সেই ঘাড়ের উপর লালচে তিলটায়। একেই তো মিলার এমন আবেদনরূপী শ্বাস তাকে পাগল করে দিচ্ছিল, তার উপর ঘাড়ের এই লালচে তিলটায় সে যেন এক অজানা শিহরণে ছেয়ে গেল। নিজের মনের এতদিনের সেই সুপ্ত বাসনাটা আজকে রূপান্তর করল সে। ঘাড়ের সেই তিলটার স্থানে গভীরভাবে একটা চুম্বু এঁকে দিল। রুদ্মিলা রক্তিমের ছোঁয়ায় কিছুটা কেঁপে উঠল। এতে যেন রক্তিম আরও একটু প্রশ্রয় পেল তার মিলাকে আপন করে নেওয়ার।
ঘাড় থেকে মুখ তুলে নিজের দিকে ফিরিয়ে নিল রুদ্মিলিকা। তারপর অনেকটা গভীরভাবে দুজোড়া ঠোঁট মিলিয়ে দিল সে। দুটো মন শরীর আজ মিশে যাবে একে অন্যের সাথে, যেখানে কিছুটা কষ্ট আর অনেকটা ভালোবাসায় মিলে যাবে দুজন। এ যেন এক মহামিলনের রাত তাদের, রক্তিমের দীর্ঘদিনের অপেক্ষার রাত এটি। মিশে যাক দুজন দুজনায়, ভালোবাসার এক রোমাঞ্চকর রাত হোক এটি। সকালে বুয়া দুপুরের সব খাবার রেডি করে টেবিলে রেখে দেয়। বেলা 12টা বেজে 5 মিনিট। রক্তিম এবং রুদ্মিলা কেউই এখনও নিচে নামছে না। বুয়া উপরে গিয়ে কিছুক্ষণ ডাকাডাকি করে, পরে সারা শব্দ না পেয়ে নেমে যায় সে। ওদিকে বাইরে ঝুম বৃষ্টি। আজ মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে, এইভাবে বৃষ্টি হচ্ছে আজ। ওদিকে রুমের ভিতরে রক্তিম আর রুদ্মিলা ঘুমাচ্ছে, দুজন দুজনকে জড়িয়ে ঘুমাচ্ছে তারা। বাইরে যে এত ঝুম বৃষ্টি হচ্ছে তাদের কোনো দুজনে টেরই পাচ্ছে না। শেষ রাতের দিকে দুজন ঘুমিয়েছে, তাই উঠতে পারছে না। হঠাৎ করে ফোনের শব্দ পেয়ে রক্তিমের চোখ খুলে যায়। সে হাই তুলতে তুলতে নিজের মোবাইলটা হাতে নেয়। ইনকামিং কলে এই বাংলোর ল্যান্ডলাইনের নাম্বার। রক্তিম বুঝে যায় যে বুয়া নিচ থেকে উপরে তাকে ফোন করেছে। রক্তিম ফোন রেখেই মিলার দিকে তাকায়। পাশ ফিরে রুদ্মিলার দিকে ফিরে যায় সে। তারপর তাকে জড়িয়ে ধরে চুলে বিলি কাটতে কাটতে মিলাকে ধীর গলায় ডাকতে থাকে সে। নিজের মাথার কিছু স্পর্শে রুদ্মিলা একটু নড়ে যায়, কিন্তু চোখ খুলেনি। সে রক্তিমকে আরও জড়িয়ে ধরে। মিলার এইভাবে জড়িয়ে ধরা দেখে সেও তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর মিলার কানের কাছে মুখ নিয়ে বলে, বেলা 12টা বেজে গেছে, শুধু ঘুমালেই হবে, খেতে হবে না? কি হুঁ? ওঠো, ফ্রেশ হও। আবার হুঁ? ওঠো, আমার প্রচুর ক্ষুধা লেগেছে। মিলার এই ঘুমা থেকে হু হু করা শব্দ রক্তিমের খুব প্রিয়, তবুও মিলাকে সে টেনে তুলে। মিলা ঘুম চোখে রক্তিমের দিকে তাকায় আর হাই তুলে। রক্তিম তখন অলরেডি উঠে গেছে। রুদ্মিলা রক্তিমকে দেখে বলে, সারা রাত তো ঘুমাতে দিলে না বুনুস্বামী, এখন ডাকছো কেন? আমি আরো ঘুমাবো। কয়টা বাজে সে খেয়াল আছে? কয়টা বাজে? রুদ্মিলার প্রশ্নে রক্তিম হেসে দিয়ে নিজের মোবাইলের স্ক্রিনটা আনলক করে তার সামনে ধরে। মোবাইলের স্ক্রিনে 12:30 দেখে তার চোখ একেবারে বড় বড় হয়ে যায়। রুদ্মিলা তখন বিছানা থেকে নেমে যায়। রক্তিমের পাশে এসে দাঁড়ায় সে। রক্তিম তখন ওয়াশরুমে যাওয়ার জন্য এগুচ্ছে। তখনই মিলা তার সামনে গিয়ে দাঁড়ায়। মিলার এইভাবে দাঁড়িয়ে থাকাতে রক্তিম তার হাত জোড়া দিয়ে রুদ্মিলার কোমরটা আঁকড়ে ধরে প্রায় 2টোর দিকে শাওয়ার এবং নামাজ শেষ করে নিচে নামে খাওয়ার জন্য। খালা খাবার সাজিয়ে নেয়। নিচে এলে ওদের খাবার সার্ভ করতে চায় খালা, কিন্তু রুদ্মিলা তাকে বিশ্রাম নিতে বলে। পরবর্তীতে সে নিজেই রক্তিমকে খাবার সার্ভ করা শুরু করে। খাবার শেষ করতে করতে প্রায় 2:30 বেজে যায়। তখনই বাইরে প্রচুর বৃষ্টি। রুদ্মিলা দরজা খুলে দরজার সামনে থেকেই বাইরে বৃষ্টি উপভোগ করে। খুব ভিজতে ইচ্ছে হচ্ছে তার। খানিক বাদে রক্তিম এসে পাশে দাঁড়ায়। মিলার মুখের দিকে নজর যায় তার। মিলার পুরো চোখে মুখে বৃষ্টিতে ভেজার তুমুল ইচ্ছা দেখা যাচ্ছে। মিলা ছোট থেকে বৃষ্টি খুব ভালোবাসে, কিন্তু রক্তিম ততটা পছন্দ করে না। মিলার নজর তখন আশেপাশের দিকে যাচ্ছে। খুব ইচ্ছে হচ্ছিল তার ভিজতে, কিন্তু রক্তিমের সাথে দাঁড়িয়ে আছে বলেই নামতে পারছে না সে। তখনই রক্তিম রুদ্মিলার কাঁধে হাত রেখে মিলাকে বলে ওঠে, ভিজতে ইচ্ছে করছে? প্রচুর ইচ্ছে করছে। অনেক দিন পর এমন বৃষ্টি হচ্ছে, মনটা চাইতেছে আমি এই পুরো এলাকা জুড়ে দৌড়াতে থাকি। আচ্ছা যাও, যত পারো ভিজো। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ বুনুস্বামী। এই বলে রুদ্মিলা রক্তিমকে জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু দিয়ে বাইরে নেমে যায়। রুদ্মিলার এই বাচ্চামো আচরণে রক্তিম অবাক হয়ে যায়। এদিকে বৃষ্টির এক একটা ফোঁটা রুদ্মিলার শরীরকে ছুঁয়ে যাচ্ছে, আর ওদিকে তার ভেজা শরীর দেখে রক্তিমের মনে ঝড় উঠে গেছে। রক্তিম দরজার পাশে হেলান দিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে তার চঞ্চলাবতীর ভেজার দৃশ্য দেখছে। পুরো বাগান জুড়ে মনে হচ্ছিল কোনো এক চঞ্চলাবতী নারী দৌড়ে বেড়াচ্ছে, যে নারী এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিল একটা শক্ত খোলসের আবরণে। আজ এক রাতের ব্যবধানে সবটাই পরিবর্তন হয়ে গেল। একসময় মিলা এসে তাকেও টানতে টানতে বাইরে নামিয়ে আনে। রক্তিম ভিজতে পছন্দ করে না, এটা মিলা জানে। তবু তার আজ ইচ্ছে হয়েছে বুনোস্বামীকে নিয়ে ভিজবে সে। রক্তিম ভিজে গিয়ে রুদ্মিলাকে নিজের একদম কাছে চেপে ধরে আর বলে, আমায় ভিজতে দেখার এত শখ?
তা নয় তো কি, আমি একা ভিজবো কেন, দুজন মিলে ভিজবো। তাহলে একটা শর্ত আছে। শর্তটা হলো ভেজার পর রুমে গিয়ে বাকিটা কানে কানে বলে এখানে আসো। এই বলে রক্তিম রুদ্মিলার কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলে। রক্তিমের কথা শুনে রুদ্মিলা তাকে হালকা ধাক্কা দিয়ে বলে, অসভ্য ছেলে কোথাকার। তাই আমি অসভ্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসভ্য ফাজিল ছেলে। এই বলে রুদ্মিলা দৌড়ে চলে যেতে নিলে রক্তিম তার হাত ধরে ফেলে। পেছন দিক থেকে হ্যাঁচকা টানে মিলাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে আসে, আর তারপর ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলে, এই মেয়ে এত পালাও কেন? ভালোবাসি তোমাকে, এটা বুঝো না? মিলা তখন এক নাগারে পলকহীনভাবে তার বুনো স্বামীর দিকে তাকিয়ে থাকে। রক্তিমের নজর মিলার চোখ আর ঠোঁটের দিকে। রুদ্মিলা তখন বলে, আমি কতটা ভালোবাসি সেটার কি হবে? তোমারটুকু আমায় দিয়ে দাও। তবে তোমারটুকু আমায় দিয়ে দাও। নিয়ে যাও, আপত্তি নেই। আজ না হয় তবে দুজনের শরীর মন আত্মার আরেকটি মিলন হোক। আজ তাহলে এই অবেলায় তুমিময় হয়ে যাক পুরো শরীর, মন আর আত্মার। রক্তিমের কথা শুনে মিলা তাকে আঁকড়ে ধরে শক্ত করে, আর রক্তিমও চাপড়ে ধরে ওকে। তারপর এভাবেই শুরু হলো এক সুখী দম্পতির নতুন জীবনের শুভ সূচনা। এভাবেই ভালোবাসুক দুজন দুজনাকে। সেদিন যদি রুদ্মিলার সেই সিদ্ধান্ত অনুযায়ী রক্তিমের জীবন ছেড়ে চলে যেত, তাহলে হয়তো আজ এই সুখের সন্ধান পেত না। এই জন্যই জ্ঞানী ব্যক্তিরা বলেছেন, দুঃখের সময় নেওয়ার সিদ্ধান্ত সারা জীবন দুঃখেরই হয়। তাই জীবনের যে কোনো বড় ছোট সিদ্ধান্তই ভেবে চিন্তে ঠান্ডা মাথায় নেওয়া দরকার। তা না হলে আজ যে রুদ্মিলা সুখের সাগরে ভাসছে, সে হয়তো তার অতীতের সিদ্ধান্তের কারণে আজ দুঃখের অতলে ডুবে যেত। এইটুকু সুখের মুহূর্ত স্থায়ী হয়ে থাকুক না ভালোবাসা নামের এক নতুন সিলেবাসে।